আজকে আমরা নেফ্রোলজির একদম ফার্স্ট সেশনটা নিব। একটু শর্ট ক্লাস নিব আজকে, আমার এবার যে নাইট করতে হবে। সো আমরা একটু টপিকটা দেখে নেই, তাহলে একটা আইডিয়া হবে যে নেফ্রোলজি চ্যাপ্টারে আমাদের কি কি জিনিস আছে। ফার্স্টে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট, এটা আমরা একদম যেটা আসলে বেসিক যে ইনফরমেশন গুলো ওগুলোই দেওয়া আছে এখান থেকে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু লাগবে না। আমরা আমাদের মেইন পড়াশোনা আসলে ইনভেস্টিগেশন গুলো কোনগুলো আমরা কখন করব, এগুলো কিছু ইন্ডিকেশন আছে। প্রেজেন্টিং প্রবলেমস গুলো রিলেটেড কিছু সুন্দর সুন্দর চার্ট এবং কিছু অ্যাপ্রোচ আছে, এগুলো খুব হুম। ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব হচ্ছে ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ, তারপরে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, কিছু জেনেটিক ডিসঅর্ডারস লাইক পলিসিস্টিক কিডনি ডিজিজ এন্ড আদার। এরপরে রেনাল ভাস্কুলার ডিজিজ, খুব কমন যেটা আসে প্রতি বছরই কোশ্চেন আসে, রেনাল আর্টারি স্টেনোসিস, ওই জিনিসগুলো একটু দেখবো। এরপরে সিস্টেমিক কিছু ম্যানিফেস্টেশন আছে রেনাল, আমরা দেখবো একেআইএম সিকেডি, প্রচুর সিকেডির পেশেন্ট আমরা পাই। এবং এই সিকেডির পেশেন্ট এন্ড স্টেজে চলে গেলে আমরা কিভাবে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিটা দিব, কাদের হেমোডায়ালাইসিস দিব, কাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিব, কাদের হিমোফিলট্রেশন দিব, কাদের ক্ষেত্রে কিছু না করার থাকলে কাদের রেনাল ট্রান্সপ্লান্টেশন করব, কিভাবে করব, এই জিনিসগুলো এখানে একটু আলোচনা আছে। নেক্সটে গিয়ে প্রেগন্যান্সি ইন রেনাল ডিজিজ বা রেনাল ডিজিজ ইন প্রেগন্যান্সি, প্রেগনেন্ট পেশেন্টদের রেনাল হ্যান্ডলিং কিভাবে করবো আমরা, এই দুইটা টপিক মানে নিউলি অ্যাডেড ইন 24th এডিশন। ড্রাগ ইনডিউসড রেনাল ডিজিজ, স্পেশালি ড্রাগ ইনডিউসড একেআই, নেফ্রাইটিস, নেফ্রোপ্যাথি, এগুলো আমরা দেখবো। ইউটিআই দেখবো। একটু ইউরোলজিক্যাল জিনিসও এখানে দেওয়া আছে, লাইক ইউরোলিথিয়াসিস, ডিজিজ অফ দ্য কালেক্টিং ডাক্ট এন্ড ইউরেটার, কনজেনিটাল অ্যানোমালি, টিউমার। এবং লাস্টে গিয়ে খুব কমন স্যারদের পছন্দের একটা জিনিস, ইউনারি ইনকন্টিনেন্স। এটা আমাদের যারা ডে টু ডে প্র্যাকটিস করি, আমাদের ইউনারি ইনকন্টিনেন্সের প্রচুর পেশেন্ট আছে, আর্জ ইনকন্টিনেন্স, স্ট্রেস ইনকন্টিনেন্স, এবং প্রোস্টেট রিলেটেড বিপিএইচ, টেস্টিকুলার টিউমার, ইরেকটাইল ডিসফাংশন। লাস্টের দিকের গুলো আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি কাজে লাগে। আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম। এবার যদি আমরা শুরু করি, প্রত্যেকটা ডেভিডসন পড়ার সময় এই ছবিগুলো আমরা দেখবো, ছবিগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, বেড সাইড আমাদের একটা আইডিয়া দিবে। যেমন আমরা একটা কিডনি রিলেটেড প্রবলেম রিলেটেড পেশেন্টের হ্যান্ড এক্সামিনেশন করে আসলে কি দেখতে চাই। হ্যান্ড এক্সামিনেশনে আমরা ইউজুয়ালি যেটা দেখা যায় যে এই যে স্প্লিন্টার হেমোরেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রাউন লাইন পিগমেন্টেশন অফ দ্য নেল, সিকিডি পেশেন্টদের এরকম হয় যাদের বিশেষ করে বিভিন্ন রকমের মিনারেল ডেফিসিয়েন্সি থাকে। স্প্লিন্টার হেমোরেজ ইজ কমন ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এখন কথা হচ্ছে এটা আমি কিডনিতে কেন দেখব, এটা তো কার্ডিওলজিক্যাল প্রবলেম। বাট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর একটা প্রেজেন্টেশন হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং এই পেশেন্ট গুলো হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে। তো এই জন্য গ্লোমেরোনেফ্রাইটিসটাকে আপনাকে কোরিলেশন করার জন্য অ্যাজ এন ইন্টার্নিস্ট, তো আমরা সবাই এফসিপিএস পার্ট 1 দিব, বিকজ আমরা 2 বছর ট্রেনিং করবো মেডিসিনে, কেউ কেউ এফসিপিএস করবে মেডিসিনে, কেউ ব্রাঞ্চে যাবে, হোয়াট এভার। বাট এই স্প্লিন্টার হেমোরেজের সাথে কিডনির প্রবলেম হচ্ছে ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, উই গেট স্প্লিন্টার হেমোরেজ in the hand, and we also can get glomerulonephritis in the kidney, that is in a form of hematuria. এই জন্য আমরা এটার সাথে কোরিলেশন করা, যখনই আমরা স্প্লিন্টার হেমোরেজ দেখবো তখনই এই পেশেন্টকে জিজ্ঞেস করবো, বাবা আপনার পেশাবটা লাল হয় কিনা, তাহলে এটা আমাদেরকে একটা ফেভার, আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ফেভার একটা পয়েন্ট। আমরা স্কিন দেখবো অ্যাজ এ হোল, কিডনি পেশেন্ট স্পেশালি সিকেডি পেশেন্ট দেখবেন একটু মাডি কালার হয়ে যায়, পেশেন্ট একটু ইয়েলো কমপ্লেকশন হয়ে যায়, এবং শরীরে প্রচুর এক্সকোরিয়েশন, প্রোরাইটাস, ব্রুইজিং থাকে, স্কিন থিনিং হয়ে যায়। ব্লাড প্রেশার তো অবশ্যই দেখতে হবে, সিকেডির পেশেন্টের বিপি অনেক বেশি থাকে, মাল্টিপল ড্রাগ দিয়ে কমানো লাগে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বলছি কথাবার্তা। ফান্ডোস্কোপি যেটা যদি আমরা দেখি, দেখবো যে হাইপারটেনসিভ চেঞ্জ চলে আসে। যেমন এইটা যদি আমরা দেখি, দেখি যে অপটিক ডিস্ক একদমই দেখা যাচ্ছে না। সো এটা টাইপ 4 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, দেয়ার অপটিক ডিস্ক ইজ টোটালি ব্লার্ড, হ্যাঁ, অপটিক ডিস্কটা একদমই দেখা যাচ্ছে না, এবং এখানে আর্টারি ভেনাস স্নিপিং আছে, কিছু ফ্লেম শেপ হেমোরেজ দেখা যাচ্ছে, কিছু এখানে কটন বুল এক্সুডেট দেখা যাচ্ছে। সো দিস ইজ টাইপ 4 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। সো সবসময় স্যাররা ওয়ার্ডে বলে যে একটা সিকিউরি পেশেন্টের ফান্ডোস্কোপ চেক করবা, কারণ যখন আমরা সামনে ইনশাল্লাহ পার্ট 2 ফাইনাল দিব, ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলোতে যখন আমরা বসবো, তখন কিন্তু ফান্ডোস্কোপ আমাদেরকে দিবে, এবং সিকেডি পেশেন্টের ফান্ডোস্কোপের চেঞ্জ আমাদেরকে জানতে দিবে। লাংসটা আমরা একটু অস্কালটেট করবো, কেন? কারণ সিকেডি পেশেন্টদের ইউরিন আউটপুট কমে যাওয়াতে তাদের বডিতে প্রচুর ফ্লুইড ওভারলোড থাকে, তখন আমরা লাংসের বাইলেটারালি বেসাল ক্রেপিটেশন। হার্ট দেখবো আমরা, অনেক সময় সিকেডির পেশেন্টদের ফ্লো মারমার থাকতে পারে, কার্ডিয়াক ওভারলোডের জন্য অনেক সময় পেরিকার্ডাইটিস হয়ে পেরিকার্ডিয়াল রাব পেতে পারি।
অ্যাবডোমেন তো অবশ্যই দেখতে হবে, সিকেডির কারণ খোঁজার জন্য অ্যাবডোমেন দেখতে হবে। অনেক সময় পলিসিস্টিক ওভারি ডিজিজ কিন্তু সিকেডি নিয়ে প্রেজেন্ট করে। আমরা অনেক সময় পেট না হাতায় জাস্ট চলতে থাকি। অনেক সময় দেখা যাবে বাইল্যাটারালে যদি আমরা কিডনিটা পালপেট করি, দেখবো যে একটা ম্যাশের মতো ফিল হয়, ব্যালোটেবল কিডনি। এবং অনেক সময় গ্লোমেরুনেফ্রাইটিস পেশেন্টের লোকাল টেন্ডারনেস কিন্তু আমরা পিঠের পিছনে এরকম মুখ মুখ দিয়ে এরকম টাক দিয়ে দেখি, সামনে ছবি আছে সুন্দর, লোকাল অ্যাঙ্গেল, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে না, the patient might have upper renal tract infection. মোতাসিম কি আছো? মোতাসিম? জি ভাইয়া। ওকে। আপনার এটা ইউরোলজিক্যাল ফাইমোসিস, ছোট বাচ্চাদের অনেক সময় হয়। আহ, এটা নট কমন ইন অ্যাডাল্ট, এটা ইউজুয়ালি কারেক্টেড করেই ফেলে সবাই। স্যাক্রাল ইডিমা খুবই কমন, যখন অ্যানাসার্কা হয়ে যায় বডিতে, পুরো বডিতে যখন পানি চলে আসে, তখন কিন্তু স্যাক্রামের পিছনেও দেখা যাবে যে চাপ দিলে স্যাক্রাল এডেমা, অ্যাঙ্কেল এডেমা। সিকেডি কিন্তু নিউরোপ্যাথির একটা কজ, পেরিফেরাল নিউরোপ্যাথি, স্পেশালি সেন্সরি নিউরোপ্যাথি। এই সিকেডির পেশেন্টদেরও কিন্তু গ্লোভস অ্যান্ড স্ট্রোকিং প্যাটার্নে হাতের এই থেকে এই পর্যন্ত, পায়ের এই থেকে এই পর্যন্ত এদের সেন্স কম থাকে, লাইক ডায়াবেটিস। এবং ইউরিন অ্যানালাইসিস সিকেডির পেশেন্টদের জন্য খুব কমন, প্রোটিন কয়টা যাচ্ছে, কোনো ব্লাড যাচ্ছে কিনা, সুগার যাচ্ছে কিনা। বিকজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ সিকেডি ইজ ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। সো ডায়াবেটিস হলে সুগার যাবে, হাইপারটেনশনে প্রোটিন যাবে, বা দুইটার ক্ষেত্রে দুইটাই যেতে পারে। সো স্টেজ অফ প্রোটিন ইউরিয়া দেখার জন্য 1+2+3+ আমরা ইউরিন ডিপিস্টিক টেস্ট গুলো করে থাকি। ওকে। সো এছাড়া অ্যাজ এ হোল রেসপিরেটরি রেট আমরা দেখবো। তাহলে এই যে কথাগুলো, এগুলো কিন্তু যখন আমরা চ্যাপ্টারটা পুরো পড়ে ফেলবো তখন আরো কেউ রিলেট করতে ইজি হবে। এখানে কিছু স্প্লিন্টার হেমোরেজের কজ দেওয়া আছে, যে মোস্ট কমন কজ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এছাড়া রেনাল ফেইলিউর, ট্রমা, সোরিয়াসিস এগুলো তো দেখা যায়। আর হাইপারটেনশনের রেনাল কজ যেমন রেনাল আর্টারি স্টেনোসিস, এরকম আছে অ্যাডাল্ট ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এবং জিএন এর পেশেন্টদেরও কিন্তু প্রেশার অনেক বেশি থাকে। এটা ভাইস ভার্সা, জিএন হয়ে প্রেশার হয়, আবার রেনাল জিএন এর জন্য প্রেশার হয়। সো এখানে কিছু ছবি দেওয়া আছে কিভাবে আমরা ডিপ স্টিক টেস্ট করি, ব্লাড প্রেশার মাপি। এই ছবিটা একটু খেয়াল করেন, এইভাবে থামটা ফ্লেক্স করে রেনাল অ্যাঙ্গেল বরাবর পারকাস করে আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারেন্স দেখি। এটা কিন্তু অনেকে হয়তো আমরা জানি না, আর বাকিগুলো আমরা মোটামুটি অভ্যস্ত। ফাংশনাল অ্যানাটমিতে আমি খুব বেশি কথা বলবো না এখানে। আমি সব পড়ে, মানে প্রত্যেকটা লাইনই যেটা পড়ে দেখেছি, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই। একদম আমাদের বেসিক যে নলেজটা, যেটা আমরা একদম মোটামুটি জানি, সেগুলোই। কিছু ইনফরমেশন যেগুলো এসবিএ তে লাগে, যেমন হচ্ছে এই যে আমাদের ইরেথ্রোপোয়েটিন যেটা রিলিজ হয় কিডনি থেকে, এটা আমাদের কিডনির কর্টেক্স এবং মেডুলাতে রেনাল টিউবুলাসের মাঝে মাঝে কিছু ফাইব্রোব্লাস্ট লাইক সেল, ইন্টারস্টিশিয়াম বলে যে জায়গাটা। সো ইন্টারস্টিশিয়ামের ফাইব্রোব্লাস্ট সেল থেকে ইরেথ্রোপোয়েটিনটা রিলিজ হয়, এটা একটু লাগে, এসবিএ তে আসে। আর আমরা তো সবাই জানি যে জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রেনিনটা রিলিজ। তো ইউরেটার এবং ব্লাডার, এদের নার্ভ সাপ্লাই রিলেটেড কোশ্চেন অনেক অনেক সময় গত সেশন গুলোতে আসছে। যেমন সিম্প্যাথেটিক সাপ্লাই গুলো আসে সাধারণত T10 থেকে L2 সেগমেন্টের ল্যাটারাল পার্ট থেকে। আর আমাদের প্যারাসিম্প্যাথিক তো আমরা জানি S2 S3 S4, এরা পরবর্তীতে প্লেক্সাস, পেলভিক প্লেক্সাস হয়ে পুরেন্ডাল নার্ভের মাধ্যমে আমাদের স্ফিংটার গুলোকে মডুলেট করে। সাধারণত আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কনস্ট্রিকশন যদি হয়, that actually promotes detrusor contraction and promotes the micturition. তো প্যারাসিম্প্যাথেটিক মিকচুরেশন কে প্রমোট করে, আর সিম্প্যাথেটিক তাহলে ডেট্রুসার কে রিল্যাক্স করে, স্ফিংটার গুলোকে কনস্ট্রিক্ট করে, এবং মিকচুরেশন গুলোকে ইনহিবিট করে। তো এইভাবে মনে রাখা যেতে পারে। আবার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের হচ্ছে ইজাকুলেশনের জন্য দায়ী, আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের ইরেকশনের জন্য দায়ী। কিছু কথাবার্তা এরকম একটু আপনাদের মাথায় রাখতে হবে। সো প্যারাসিম্প্যাথেটিক প্রমোট মিকচুরেশন, তো আমাকে মিকচুরেট করতে হলে ডেট্রোসারকে কন্ট্রাক্ট করতে হবে, স্ফিংটারটাকে রিল্যাক্স করতে হবে। সো দিস ইজ ভেরি ইজি। আর সিম্প্যাথেটিক যদি ইনহিবিট মিকচুরেশন, হ্যাঁ, তাহলে আমাকে এখানে স্ফিংটারটাকে কি করতে হবে, কনস্ট্রিক্ট করতে হবে, ডেট্রোসারটাকে রাদার রিল্যাক্স করে দিতে হবে, যাতে করে ইউরিনটা ওখানে এসে আস্তে আস্তে জমতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। আচ্ছা, ওকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেক সময় আমাদের ব্রেইনের প্রবলেমের জন্য আমাদের মিকচুরেশন হ্যাম্পার হবে।
আমাদের ব্রেইনের দুইটা জায়গার প্রবলেমের জন্য মিকচুরেশন হ্যাম্পার হতে পারে। একটা হচ্ছে ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেইন। দেখবেন অনেক সময় ফ্রন্টাল লোবে স্ট্রোক থাকলে পেশেন্ট যে কোনো সেখানে পেশাব করে দিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্টাল রিলিজ সাইন। এই 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 প্রবলেম হলো দেখা যাবে ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে ব্রেইনের প্রবলেম। আরেকটা হচ্ছে এই মিকচুরেশন সেন্টার। আমরা জানি আমাদের ম্যাক্সিমাম বডির সেন্টার গুলো পন্স, মেডুলা এইসব জায়গায় আছে। মিকচুরেশন সেন্টারটা হচ্ছে পন্স। এখন কারো যদি পন্টাইন ইনফার্ক্ট হয় বা পন্টাইন কোনো হ্যামোরেজ, টিউমার বা যে কোনো কিছু হলো, অনেক সময় দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলো ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরিনারি রিটেনশন, এগুলো ঝামেলা হয়ে থাকে। তাহলে আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা বেশি ইম্পর্টেন্ট। এই এটা আমাদের বেশি বেশি জানতে হবে। হ্যাঁ, আমরা যদি একটা কিডনির একটা ফাংশনাল অ্যানাটমি দেখি, তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে? অনেকগুলো ক্যাপিলারিজ। এখানে হচ্ছে টাফ টাফ ক্যাপিলারিজ, যেটা আমাদের ভিতরে ঢুকতেছে অ্যাফারেন্ট, যেটা বের হয়ে যাচ্ছে ইফারেন্ট। অ্যাফারেন্ট এবং ইফারেন্টের মাঝখানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা মাঝে মাঝে চলে আসে, এবং ওই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটাকে তখন বলে ম্যাকুলা ডেন্সা। আমি ভাবে মনে রাখি, ডেন্সা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের পার্ট। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের যেই পার্টটা অ্যাফারেন্ট ইফারেন্টের মাঝখানে চলে আসে, এখানে কিছু স্পেশালাইজ সেল থাকে। হ্যাঁ, এই সেলগুলোকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এবং এখান থেকে মেইনলি রেনিনটা রিলিজ হয়। এবং ইন্টারেস্টিংলি, এই যে যেটাকে আমরা বলি বোম্যান্স ক্যাপসুল, এই বোম্যান্স ক্যাপসুলের যে ইনার লাইনিংটা, আউটার লাইনিংটা যেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ইনার লাইনিং যেটা, এখানে অনেক পোরোসাইট থাকে। এই যে একটা পোরোসাইট, এটা একটা পোরোসাইট। এই পোরোসাইটের ফুট প্লেট গুলো ক্যাপিলারির সাথে মিলে মূলত আমাদের ফিল্টার মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেনটা তৈরি করে। তো এই ফাঁকে ফাঁকে যে সেলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, just alongside the podocytes and capillaries, these are very important cell. They are called the macrophage of the kidney, mesangial cell. Mesangial cells are called macrophage of the kidney. আমরা জানি আমাদের বডির প্রত্যেকটা অর্গানে কিছু না কিছু ম্যাক্রোফেজ থাকে। যেমন লিভারে আমরা পারি কাফার সেল, বোনস এর ভিতর আছে আমাদের অস্টিওক্লাস্ট, আমাদের ব্রেইনে আছে মাইক্রোগ্লায়া। কিডনির ক্ষেত্রে এই সেলটার নাম হচ্ছে মেজানজিয়াল। সো মেজানজিয়াল সেল প্রলিফারেশন ইজ, এই সেলটা যদি আপনি কিডনির বায়োপসিতে যদি বেশি দেখেন যে মেজানজিয়াল সেল বেড়ে যাচ্ছে, ইট ইন্ডিকেটস আইজিএ নেফ্রোপ্যাথি। এটা আমরা সামনে পড়বো, বাট এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে একটা বোম্যান্স ক্যাপসুলের কি কি থাকে। এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস, যেখানে আমার ফিল্ট্রেট গুলো জমা থাকবে। বাইরের দিকের এই ছোট ছোট মাছের আইসের মতো যে সেলগুলো, এই সেলগুলোকে বলে স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং এই যে বড় বড় পোডোসাইট দেখা যাচ্ছে, দে হ্যাভ ফুড প্লেটস, দে আর টাইটলি বাউন্ড উইথ দ্য ক্যাপিলারিজ, ফর্মিং দ্য ফিল্ট্রেশন মেমব্রেন। এটার ভিতর থেকেই ফিল্ট্রেশন হয়ে সব ক্যাপসুলার স্পেসে জমা হয়। মাঝে মাঝে যে সেলগুলো দেখা যাচ্ছে, দে আর অ্যাকচুয়ালি মেজানজিয়াল সেল। এবং এই দুই পাশে কিছু অ্যাফারেন্ট ইফারেন্ট আর্টারিওলস আছে, এবং এই আর্টারিওলস এর ফাঁকে ফাঁকে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের একটা পার্ট এসে ভিতরে ঢুকে যায়, এবং সেই পার্টটার নামই হচ্ছে ম্যাকিউলা ডেন্সা। এবং উইথ দ্য ম্যাকিউলা ডেন্সা, adherent of macula densa, there is juxtaglomerular apparatus from where the renin is released. তো এই জায়গাগুলো আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এই আমি বলবো যে এই অ্যানাটমিটা অনেক সময় এইখান থেকে হয়তো বা কিছু এমসিকিউ দিতে পারে। প্রস্টেট রিলেটেড জাস্ট আমরা রিডিং দিব এখানে, নট দ্যাট মাচ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন যে আমাদের পিনাস গট ইরেক্টেড ডিউ টু প্যারাসিম্প্যাথেটিক, আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য ইজাকুলেশন। তো যাই হোক, আমরা ইনভেস্টিগেশনে চলে যাই, যেটা অ্যাজ আ ফিজিশিয়ান আমরা সবসময় যে পেশেন্ট গুলোকে আমরা ক্লিনিক্যালি যখন আমরা পেশেন্টকে অ্যাসেস করব, অ্যাসেস করার পর আমরা কি কি ইনভেস্টিগেশন সাজেস্ট, আমরা প্রথমেই কিন্তু সাজেস্ট করি একটা ক্রিয়েটিনিন উইথ ইজিএফ। হ্যাঁ, সো আমরা ইনডিরেক্টলি সেরাম ক্রিয়েটিনিনটা দেখি। কেন ইনডিরেক্ট বললাম? কারণ এটা মাসল থেকে মেটাবোলাইজ হয়ে ক্রিয়েটিনিন হয়। প্রথমে মাসল ব্রেকডাউন হয়ে ক্রিয়েটিন রিলিজ হয়, সেখান থেকে অক্সিডেশন হয়ে ক্রিয়েটিনিন হয়। সো ইটস কাইন্ড অফ ইনডিরেক্ট। আর যদি আপনি আপনার বডিতে কোনো কারণে ইনুলিন বা ইডিটিএ এগুলো ইনজেক্ট করে আপনি ইউরিনের মাধ্যমে এগুলো কিরকম বের হচ্ছে দেখতে চান, দ্যাট ইজ ডিরেক্ট প্রসেস। তো অনেক সময় দেখা যায়, দেখবেন যে পেশেন্ট অনেক ক্যাকেকশিক, পেশেন্টের বডিতে কোনো মাসল মাসই নাই, কিন্তু পেশেন্টের ক্রিয়েটিনিন কিন্তু নর্মাল, কিন্তু আসলে এটা আপনার ট্রু পিকচার না। আবার অনেক বেশি মাসল ম্যাস আছে এরকম, যেমন জাইগ্যান্টিক কোনো মানুষ বা জিমে যায়,
যাদের মাসেল মাস বেশি, দেখবেন যে ক্রিয়েটিনিন একটু বেশি যাচ্ছে। এটা নর্মাল তার জন্য, কারণ তার মাসেল ম্যাস বেশি, মাসেল প্রোটিন ব্রেকডাউন হচ্ছে ডেইলি, এবং সেখান থেকে ক্রিয়েটিনিন হচ্ছে, সেটা ইউরিনের মাধ্যমে পাস হচ্ছে। সো ইউ গেট দ্য ক্রিয়েটিনিন হাই ইন দ্য ব্লাড। তো এই যে মাসেলের উপর ক্রিয়েটিনিনটা কিন্তু ডিপেন্ডেন্ট, এই জন্য দেখবেন অ্যাম্পুটেশন যাদের করা, যাদের বডি লিন অ্যান্ড থিন, ওল্ড এজের মানুষদের তো এমনি মাসেল থাকে না, ক্যাকেকশিক হয়ে যায়, তাদের ক্রিয়েটিনিন নর্মাল পেলেও খুব খুশি হওয়ার কিছু নাই। ক্রিয়েটিনিনটা নর্মাল বিকজ দে ডু নট হ্যাভ এনি মাসল মাস। বাট তখন আমরা এই ক্ষেত্রে ইনুলিন বা ইডিটিএ দিয়ে ডিরেক্টলি আমরা জিএফআরটা দেখি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যারা খুব পছন্দ করে, হ্যাঁ, যে ইনুলিন এবং ইডিটি আমরা কখন করি? when creatinine level is not considered safe to diagnose the renal condition, especially in amputated patient, old age patient, the patient who has low volume of muscle mass. মোতাসিম, আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন করে, যদিও কোশ্চেনটা আসলে অনেক কি বলে, বলে ফেলো, বলে ফেলো। বাচ্চাদের বাচ্চাদের মতো হবে হয়তো। আমরা সমস্যা। আসলে ক্রিয়েটিনিনটা চেক করি কি ভাইয়া, জিএফআর টা দেখার জন্য? জিএফআর আলাদা ক্যালকুলেট করা যায়, হ্যাঁ, কিন্তু তোমার আমরা মেইনলি ক্রিয়েটিনিনটা দেখি হচ্ছে রেনাল ক্লিয়ারেন্স দেখার জন্য, হ্যাঁ। এটা তো আমার কিডনি আচ্ছা থেকেই আচ্ছা এক্সক্রিট হয়। তাহলে কিডনির এক্সক্রিটরি ফাংশন বা ক্লিয়ারিং ফাংশন যদি কমে যায়, হ্যাঁ, তাহলে আমরা ওটা ক্রিয়েটিনিন দিয়ে দেখি, যেটা বেড়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জিএফআর মেজার করার একটা বড় সড় সূত্র আছে, এগুলো আমাদের জানতে হবে না। বাট তুমি খালি এটা মনে রাখবা যে আমরা ক্রিয়েটিনিনের উপর সবসময় ব্লাইন্ডলি বিশ্বাস বেস করবো না। করব না, হ্যাঁ। এটা মাসল ম্যাসের সাথে ডিরেক্টলি রিলেটেড, এই জন্য দেখবে যে প্রোভাইডেড মাসল মাস রিমেইনস কনস্ট্যান্ট, চেঞ্জেস ইন দ্য সিরাম ক্রিয়েটিনিন ক্লোজলি রিফ্লেক্ট দ্য জিএফআর। মাসল মাস কনস্ট্যান্ট থাকতে হবে, মাসল মাস যদি ধরো বেশি থাকে কম থাকে, তখন কিন্তু ক্রিয়েটিনিন উঠানামা করে। সেই ক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টলি ইনুলিন বা ইডিটি দিয়ে পেশেন্টের জিএফআরটা ক্যালকুলেট করতে হবে। ওকে। জি ভাই। আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে। আচ্ছা, এরপরে আমরা দেখো ইউরিনের ইনভেস্টিগেশন করব। ইউরিন আরই করে যদি কোনো রেনাল ট্র্যাক্ট ইনফেকশন থাকে, আমরা ইউরিনে পাস সেল পাই, ইউরিনে নাইট্রাইট পাই। নাইট্রাইট নিয়ে একটা কথা বলে ফেলি। অনেক সময় দেখা যায় অনেক ছোট মানে গরিব পেশেন্ট যারা আসলে আমাদের কালচার করতে পারে না, তাদের ক্ষেত্রে নাইট্রাইট আমাদেরকে একটা গুড গাইড করবে। ইউজুয়ালি ইউরিনে যদি দেখো কখনো নাইট্রাইট পজিটিভ চলে আসে, ইন্ডিকেট যে পেশেন্ট হ্যাভিং ইনফেকশন উইথ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মনে থাকবে কি দিয়ে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং সেক্ষেত্রে তোমাকে ওইভাবে অ্যান্টিবায়োটিকটা চুজ করতে হবে যে অ্যান্টিবায়োটিকটার ব্রড কভারেজ আছে অথবা গ্রাম নেগেটিভ কভারেজ আছে। জি ভাই। আচ্ছা, এছাড়া আমরা ইউরিন মাইক্রোস্কোপে আরবিসি দেখি, আরবিসি কাস্ট দেখি, হ্যাঁ। ইট ইন্ডিকেটস গ্লোমেরুলার ডিজিজ স্পেশালি। এটা একটা এসবিএ তে এসেছিল, ইভেন আমি মিড টার্ম দিলাম কয়েকদিন আগে, ওখানেও এসেছিল সেম কোশ্চেনটা, যে একটা গ্লোমেরুলার ডিজিজ আছে কি আছে না, এটা সিম্পলি ইউরিনারি দেখে কিভাবে বুঝবো? আর ইউরিনারিতে যদি বলে যে ডিসমরফিক আরবিসি, আরবিসি দেখতে নর্মালি বাইকনকেভ হওয়ার কথা, এটা এখন অন্যরকম দেখাচ্ছে, অথবা রেড সেল কাস্ট, দে আর ভেরি মাচ সাজেস্টিভ অফ গ্লোমেরুলার ডিজিজ, হ্যাঁ, তাহলে বুঝতে হবে তার সাম সর্টস অফ গ্লোমেরুলাইটিস আছে, হ্যাঁ। আর হোয়াইট সেল কাস্ট নর্মালও থাকতে পারে, আর পাইলোনেফ্রাইটিসও অনেক সময় হোয়াইট সেল কাস্ট পাওয়া যায়। আর ভাই, পাস পাস যদি পাই, ওটা তো কি ইউটিআই অবশ্যই ইন্ডিকেট এটা করে? ইউটিআই, হ্যাঁ, নাইট্রেট সহ যদি পাস্তেল পাও বলবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআই হচ্ছে, মোস্ট লাইকলি আচ্ছা আচ্ছা। ইকোলাই, হ্যাঁ, ইকোলাই প্রোটিয়াস এগুলো। ওকে। আচ্ছা, এখানে ইজিএফআর রিলেটেড কিছু কথাবার্তা আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসবে। আমাদের ইজিএফআরটা কিছু ভ্যারিয়েবল দ্বারা সবসময় চেঞ্জ। যেমন একটা বললাম ক্রিয়েটিনিন, এটার উপর ইজিএফআর নির্ভর করে। এইজের সাথে সাথে ইজিএফআর এর নির্ভরশীলতা আছে, জেন্ডার, এথনিসিটি, হ্যাঁ। দেখা গেছে যে একটা গবেষণায় যে ব্ল্যাক পিপলদের ইজিএফআর একটু সবসময় দেখা যায় একটু কম থাকে রাদার দেন ককেশিয়ান। জেন্ডার ও বয়স যত বাড়তে থাকবে ইজিএফআরটা আস্তে আস্তে রিগ্রেস করা শুরু। জেন্ডার মেইলদের ইজিএফআর ইউজুয়ালি ফিমেলদের চেয়ে কম। তো এইভাবে এই চারটা জিনিস মনে রাখার উপায় হচ্ছে কেজ, ক্রিয়েটিনিন, এইজ, জেন্ডার, ইথনিসিটি, এগুলো হচ্ছে ইজিএফআর এর ভেরিয়েবিলিটি। এগুলোর উপর ডিপেন্ড করে ইজিএফআর কমতে পারে। এই ছকটা মোস্ট ইম্পর্টেন্ট। ইজিএফআর রিলেটেড সব কোশ্চেনের অ্যান্সার এই ছকের ভিতরে আছে। তাহলে ইজিএফআরটা আমরা ক্রিয়েটিনিনের সাথে ওয়াইডলি একটা ইউজড একটা এস্টিমেট, এটা আমরা ইনভেস্টিগেশন হিসাবে করি। বাট ইট ওভার এস্টিমেট দ্য ইজিএফআর ইন লো মাসেল মাস। তার মানে হচ্ছে যখন মাসেল মাস কম থাকে ইজিএফআর অনেক বেশি দেখায়। এর মানে না এটা বুঝাবে না, এর মানে এইটা না যে তার রেনাল ফাংশন অনেক ভালো। রেনাল ফাংশন হয়তো বা খারাপ হইতে পারে,
আবার ইট আন্ডার এস্টিমেট দ্য রেনাল ফাংশন ইন ক্যাকেকশিক পেশেন্ট এন্ড অ্যাম্পুটেটেড পেশেন্ট, বিকজ ওনাদের তো মাসেল ম্যাসই নেই, তখন দেখা যাবে ক্রিয়েটিনিন নর্মাল, ইজিএফআর নর্মাল। সো এটা অনেক সময় ঝামেলা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা এমআরসিপি পার্ট 1-এ আসে প্রচুর পরিমাণে, একটা পেশেন্টের ইউটিআই এর জন্য তার ডাক্তার তাকে ট্রাইমেথোপ্রিমটা দিল, সাজেস্ট করল। 2 সপ্তাহ পরে সে এসে বলল, স্যার আমার তো ক্রিয়েটিনিন বেড়ে গেছে। সামহাও সে হয়তো বা ক্রিয়েটিনিন চেক করলো, বা ক্রিয়েটিনিনটা তাকে করার জন্য আদেশ দেওয়া হয়েছিল 2 সপ্তাহ পরে করে নিয়ে আসবেন, চেম্বারে এসে দেখলা যে ক্রিয়েটিনিনটা আগে তার বেসলাইন ক্রিয়েটিনিন থাকতো 1, এখন হয়ে গেছে 2। এইটা দেখে ঘাবড়ানো যাবে না, হ্যাঁ, বিকজ ট্রাইমিথোপ্রিম and creatinine they combat with each other to get excreted from the distal convoluted tubule when they are prescribed. একটা ইউটিআই পেশেন্টকে ট্রাইমিথোপ্রিম দিলে ট্রাইমিথোপ্রিম এই ক্রিয়েটিনিনের সাথে কম্পিটিশনে লেগে যায় যে কে আগে কার চেয়ে বেশি সিক্রেশন হবে। তখন দেখা যায় যে ট্রাইমিথোপ্রিম ক্রিয়েটিনিনকে ইনহিবিট করে সো দ্যাট ইট ক্যান নট এক্সক্রিট ফ্রম দ্য ডিসিটি। এই জন্য ট্রাইমিথোপ্রিম ইউরিন দিয়ে বেশি বেশি বের হয় কিন্তু ক্রিয়েটিনিনকে বের হতে দেয় না। ফলশ্রুতিতে ক্রিয়েটিনিনটা বডিতে একটু বেড়ে যায়। এটা ট্রাইমিথোপ্রিমটা যখন আমার কোর্স শেষ হয়ে যাবে এটা আবার ক্রিয়েটিনিন নর্মাল হয়ে যাবে। ভয় পেয়ে পেশেন্টকে অন্য একেআই এর ম্যানেজমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। কথা বোঝা গেছে? সো ইউটিআই তে ট্রাইমিথোপ্রিম দিলে প্যারাডক্সিক্যালি ক্রিয়েটিনিনটা একটু বাড়বে, এটা নর্মাল। সো এইটা হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্র যেখানে আমাদের ইজিএফআর কম বেশি হইলে অনেক সময় আমার একেআই বা সিকেডি ইন্ডিকেট নাও করতে পারে। তারপরে দেখো ইজিএফআর কাদের আমরা করব না, আন্ডার 18 ডিউরিং প্রেগন্যান্সি, কারণ এইসব ক্ষেত্রে পেশেন্টের বডি বিল্ড কিন্তু নর্মাল থাকে না। এবং ইজিএফআর ভ্যালু শুড বি মাল্টিপ্লাইড উইথ 1.21 ফর ব্ল্যাক পিপল। এটা আমরা বললাম যে ইথনিসিটির সাথে ব্ল্যাক পিপলদের ইউজুয়ালি ইজিএফআরটা একটু কম দেখায়, এই জন্য এটা নর্মালি একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা লাগে 1.21। এই টোটাল কথা দিয়ে কি ইন্ডিকেট করা গেল? করা গেল এইটা যে এজ, সেক্স, তারপরে হচ্ছে এথনিসিটি, এগুলো এমন ভেরিয়েবল যেগুলো ইজিএফআর কে কি করে স্যার প্রভাব। শুনতেছেন? হ্যালো, কিছু বলতেছে কেন? হ্যাঁ ভাই বলুন, সমস্যা নেই। ঠিক আছে। আরো কিছু টেস্ট আমরা করি, সেটা হচ্ছে ফেনা ফেনা টেস্ট, ফ্র্যাকশনাল এক্সপ্রেশন অফ সোডিয়াম। এটা ইউজুয়ালি স্পেশালি একটা সিচুয়েশনে করি একেআই দেখার জন্য। স্পেশালি একেআই এর কজ কি প্রি রেনাল নাকি রেনাল, এই দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করি। অনেক সময় আমরা প্রচুর একেআই পেশেন্ট পাই যে বয়স কম হঠাৎ ক্রিয়েটিনিন বেড়ে আসছে। এর দুইটা কারণে হইতে পারে, একটা হচ্ছে তার কিডনিতে প্রবলেম অথবা কিডনির আগে প্রবলেম, প্রি রেনাল। সাধারণত যদি পেশেন্ট শকে থাকে বা বডিতে কোনো হেমোরেজ হয় বা এমন কোনো ড্রাগ খেলো যে ড্রাগের টক্সিসিটির জন্য হচ্ছে, বা ডায়রিয়া ভমিটিং অনেক হয়ে গেছে, যে প্রি রেনাল কজ গুলোতে সাধারণত এই ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম যেটা, এটা less than 1%। হ্যাঁ, আর যখন আমার রেনাল প্রবলেম হবে তখন এটা more than 1%। তো এইটা দেখে আমরা প্রি রেনাল একেআই আর রেনাল একেআই কে আলাদা করি। কোশ্চেনটা আসে যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট দ্য প্রবলেম ইজ বিফোর দ্য কিডনি আর দ্য প্রবলেম ইজ ইন দ্য কিডনি। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে কিডনির যদি প্রবলেম থাকে তাহলে কিডনি তার সোডিয়াম পটাশিয়াম ধরে রাখার যে কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি ড্যামেজ করে, এই জন্য ওর বডি থেকে বেশি বেশি সোডিয়াম বের হয়ে যাবে। এই জন্য ফেনা যদি বেশি থাকে তার মানে হচ্ছে আমার কিডনির টিউবিউল নষ্ট, টিউবুলার কনসেন্ট্রেটিং পাওয়ার কম, এই জন্য ফেনা বেশি। সো দ্য প্রবলেম ইজ ইন দ্য কিডনি। দিস ইজ রেনাল একেআই, লাইক এটিএনএ, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যেটা হয়। আর যদি আমার কারণটা প্রি রেনাল হয়, যেমন হার্ট ফেলিউর হয়ে তার একেআই হয়েছে, অথবা সে ডায়রিয়া বা ভমিটিং থেকে একেআই হয়েছে, সেই ক্ষেত্রে আমার কিডনি তো ভালো, এই জন্য কিডনিতে সোডিয়াম এক্সক্রেশন হওয়ার চান্স একটু কমে যায় কারণ কনসেন্ট্রেটিং পাওয়ারটা ঠিক আছে। এই জন্য ফেনা, দ্য ফ্র্যাকশনাল এক্সক্রেশন অফ সোডিয়াম ইন প্রি-রেনাল একেআই ইজ less than 1%, আর ইন রেনাল একেআই ইজ more than 1%। এটা কি বোঝা গেছে? জি ভাই। ওকে। এছাড়া আমরা আরো কিছু টেস্ট করতে পারি হেমাটোলজিক্যাল, স্পেশালি আমরা সিবিসি দেখতে পারি। সিবিসি, সিকেডির পেশেন্টদের সিবিসি সাধারণত নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। মাঝে মাঝে আমরা কিছু কিছু কেসে একেআই পাই ডিউ টু হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম অথবা থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরি। দুইটা কোশ্চেন হেমাটোলজিতে আমরা আরো ভালো করে পড়বো। একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে কোন পেশেন্টের ইকোলাই
দিয়ে যদি ডায়রিয়া হয়, স্পেশালি ইকোলাইয়ের হেমোরেজিক একটা ভেরিয়েন্ট আছে, সেটা দিয়ে যদি ডায়রিয়া হয়, তাহলে ডায়রিয়ার পরবর্তী সময় দেখা যায় পেশেন্টের একেআই ডেভেলপ করতে পারে, এবং সেই একেআই এর সাথে সাথে ব্লাডে হেমোলাইসিস হতে থাকে, ইউরিয়া লেভেল বাড়তে থাকে। এই জন্য নামটা এরকম হয়েছে, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। ইউজুয়ালি ইকোলাই 015787 আছে একটা ভ্যারাইটি, সেটা দিয়ে সাধারণত হয়। এবং এই কোনো সমস্যা হচ্ছে সাব্বির ভাই? না ভাই, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা যেটা ছিলাম যে there is an important cause of AKI that is called hemolytic uremic syndrome. We see this type of syndrome after diarrhea, especially by E. coli. এবং হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের পেশেন্টদের ইউরেমিয়া ডেভেলপ করে বিকজ অফ একেআই, হেমোলাইসিস ডেভেলপ করে বিকজ অফ অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য ব্লাড সেল। এবং এটারই আরেকটু ওয়ান স্টেপ ফার্দার গেলে আরেকটা ডিজিজ হয়, সেটা হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরি। বডিতে একদম পারফিউরিক র্যাশ আসে, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে, এবং জায়গায় জায়গায় থ্রম্বোসিসও হতে পারে। এবং এই পেশেন্টগুলো সাধারণত সিএনএস ম্যানিফেস্টেশন থাকে, পেশেন্টগুলো অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস থাকে, একেআই তো থাকেই। এই ক্ষেত্রগুলোতে আমরা স্পেশালি যদি সিবিসির সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, তাহলে হেমোলাইসিসের ব্লাড পিকচার পাবো। সেটা কি? এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড সেল, যেটাকে আমরা ছোটবেলায় পড়তাম প্যাথোফিজিওলজি, যখন আমরা প্যাথোলজি পড়তাম। সিস্টোসাইটস বা হেলমেট সেল নামে একটা সেল আমরা পড়তাম কিন্তু প্যাথোলজিতে। এই সিস্টোসাইটস বা হেলমেট সেল বা ফ্র্যাগমেন্টেড সেল with low platelets, if found in a patient's PBF just after diarrhea, তাহলে that will indicate hemolytic uremic syndrome, or if there is altered level of consciousness along with, we will call it TTP. সোজা কথা, সিকেডির পেশেন্টদের একে এর সাথে ফ্র্যাগমেন্টেড সেল পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল হবে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। সো এটা আমরা আবার হেমাটোলজি চ্যাপ্টারে পড়বো। আমরা বায়োকেমিক্যাল কিছু টেস্ট করি, বায়োকেমিক্যাল টেস্টগুলোর ভিতরে আমরা সেরাম ইউরিয়া করি। একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু আমি শেয়ার করবো, যেটা আমি 2-3 বার এসবিএ তে ফেস করেছি। সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কারো যদি এরকম দেখা যায় যে ইউরিয়া বেশি কিন্তু ক্রিয়েটিনিন নর্মাল, এরকম মিসম্যাচ যদি রেশিও পাওয়া যায়, ইট ইন্ডিকেটস সামথিং এলস। এটা কিন্তু কিডনির সমস্যাকে ইন্ডিকেট করে না। দেখলেন একটা পেশেন্টের ইউরিয়া 200 কিন্তু ক্রিয়েটিনিন 1 বা 1.5, আবার একটা পেশেন্টের ইউরিয়া 200 ক্রিয়েটিনিন 4-5, এটা কিন্তু মিলে। সো ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও দুইটাই যদি এলিভেট হয় সেম টাইমে সেম ভাবে, ইট ইন্ডিকেট একেআই। বাট ইফ সামওয়ান হ্যাজ রেজড ইউরিয়া বাট নর্মাল ক্রিয়েটিনিন, এটা নাম্বার ওয়ান কজ হচ্ছে জিআই ব্লিডিং। বিশেষ করে দেখবেন সিএলডির পেশেন্টদের যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হয়, তখন এদের ইউরিয়া বেড়ে যায় কিন্তু ক্রিয়েটিনিন ওইভাবে বাড়ে না। তারপরে ক্যাটাবলিক স্টেজ বা সিভিয়ারলি ডিহাইড্রেটেড পেশেন্ট, অথবা সিএলডির পেশেন্ট বা ম্যালনারিশ পেশেন্ট, এদের ইউরিয়া লেভেল অনেক সময় দেখা যায় যে, সরি, এই ম্যালনারিশ পেশেন্ট বা সিএলডির পেশেন্টদের ইউরিয়া লেভেল কম থাকে। কিন্তু যেই সব পেশেন্টরা নর্মালি জিআই ব্লিডিং নিয়ে আসে বা হাই প্রোটিন ইনটেক, যেমন স্পেশালি যারা জিমে যায়, তারা কিন্তু অনেক সময় দেখা যায় প্রোটিন শেক খায়, তো দেখা যায় ওইখান থেকে তাদের ব্রেকডাউন হয়ে প্রচুর ইউরিয়া বের হয়ে যায় বডিতে, কিন্তু ক্রিয়েটিনিন ওইভাবে বাড়ে না। সো যদি এরকম কোশ্চেন আসে যে একটা পেশেন্টের ইউরিয়া বেশি ক্রিয়েটিনিন নর্মাল, তাহলে কজ হবে তিনটা: হাই প্রোটিন ইনটেক, অথবা জিআই ব্লিডিং, অথবা পেশেন্টের বডিতে একটা ক্যাটাবলিক স্টেট ডিপেন্ড করছে, মানে অনেক বেশি মেটাবলিজম হচ্ছে। ইউজুয়ালি প্রেগনেন্সিতে, গ্রোয়িং স্টেজে, হাইপার ক্যাটাবলিক স্টেজ, যেই সময়গুলোতে ইউরিয়া বাড়তে পারে। এখন আমার কোশ্চেন হচ্ছে বেসিক বোঝার জন্য, কেন জিআই ব্লিডিং এ ইউরিয়া বাড়ে? সহজ বিষয়, যখন আমরা আপার আপার জিআই ব্লিডিং হয়, ভ্যারিসিয়াল ব্লিডিং হয়, ভ্যারিস গুলো ভেঙে যায়, ব্লাড ভেঙে যায়। ব্লাড ভাঙলে ব্লাডের ভিতরে কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ভিতরে, হিম তো একটা জাস্ট রঞ্জক, সাথে গ্লোবিনটা তো একটা প্রোটিন। প্রোটিন। ওই প্রোটিনটা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভিতর থেকে আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয়ে ওখান থেকে ইউরিয়া মানে বাড়ে বডিতে। সো এই জন্য ব্লিডিং এ কেন ইউরিয়া বাড়ে? বিকজ ইন ব্লিডিং আরবিসি গট ডিস্ট্রাক্টেড, অ্যান্ড ফ্রম দ্য হিমোগ্লোবিন, গ্লোবিন ইজ ডিট্যাচড, অ্যান্ড দ্য গ্লোবিন প্রডিউস মোর অ্যান্ড মোর ইউরিয়া বাই দ্য মেটাবলিজম অফ গ্লোবিন। কারণ যে কোনো প্রোটিন ভাঙলে আপনারা জানেন যে এই প্রোটিনগুলো লিভারে এসে ইউরিয়া প্রোডাকশন। সো এই জন্য জিআই ব্লিডিং হলে ইউরিয়া বাড়ে, কিন্তু সে অনুপাতে কি বাড়ে না? ক্রিয়েটিনিন বাড়ে। বাড়েন।
পারে না। ওকে, অনেক সময় দেখা যায় কিডনি পেশেন্টদের হাড্ডির সমস্যা থাকলে অ্যালকালাইন ফসফেটেসও বেশি পেতে পারেন। কিডনির পেশেন্টদের ওভারঅল সবসময় অ্যালবুমিনটা কম থাকে, বিকজ ইউরিনের সাথে অ্যালবুমিন লস হতে থাকে। সো অ্যালবুমিন কম পেলে বুঝতে হবে, বা ইউরিনে আরি করে যদি দেখেন অ্যালবুমিন 2+3+, তার মানে তার প্রোটিন ইউরিয়া আছে। প্রোটিন ইউরিয়া থাকলে তো এমনিতেই এই পেশেন্ট গুলোর এমনিতেই একটু আপনি পাবেন। আচ্ছা, এরপরে এই স্টেজটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট, স্যারদের পছন্দের, যে ইজিএফআর এর ভ্যালু কত হলে আপনি কোন স্টেজের সিকেডি বলবেন। তা আমি সবসময় পিছন দিয়ে মনে রাখি, 15-র নিচে মানে হচ্ছে এন্ড স্টেজ। এই পেশেন্ট গুলো সাধারণত হয় ডায়ালাইসিস সামনে লাগবে বা এখনই ডায়ালাইসিস আছে। 15 থেকে 30 স্টেজ 4, 30 থেকে 45 স্টেজ 3B, 45 থেকে 60 3A, আর যদি 60 থেকে 90 এর মধ্যে থাকে তাহলে স্টেজ 2, আর যদি 90-এর উপরে ইজিএফআর হয় তাহলে স্টেজ 1। স্যারদের পছন্দের কোশ্চেন হচ্ছে সিকেডি তে আমার সিমটম গুলো আসা শুরু করে কোন স্টেজ। অ্যান্সার হচ্ছে স্টেজ 3B। এই যে 3B দেখা যাচ্ছে না, যখন ইজিএফআর 30 থেকে 44-এর মধ্যে থাকে, ওই সময় দেখেন পেশেন্টের অ্যানিমিয়া এবং আদার ফিচার্স গুলো আসা শুরু। তাহলে আমার মনে রাখতে হবে যে সিকেডির পেশেন্টদের সিমটম অ্যাপিয়ার করা শুরু করে ফ্রম স্টেজ থ্রি 3B। বি, যখন ইজিএফআরটা 30 থেকে 44। ওকে, এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি আছে ইউরিন মাইক্রোস্কোপে। এই যে হায়ালিন কাস্ট, এটা রেড সেল কাস্ট, এখানে দেখা যাচ্ছে আরবিসি, ডিসমরফিক আরবিসি, এটা নর্মাল আরবিসি, এটা ডিসমরফিক আরবিসি। সো এইভাবে হচ্ছে আমরা ইউরিনারি, এগুলো তো আমরা দেখি না, আমাদেরকে দেখায়ও না, এটা প্যাথোলজিস্ট দেখে আমাদেরকে বলে। আচ্ছা, অনেক সময় আমরা গ্লোমেরোনেফ্রাইটিস এর পেশেন্টদের ইমিউনোলজিক্যাল একটা টেস্ট করি, এটা হচ্ছে অ্যান্টিবডি অ্যাগেনস্ট ফসফোলাইপেজ A2। এটা কখন করি? এটা ইউজুয়ালি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে একটা ডিজিজ আছে, আমরা সামনে পড়বো। এটা ওয়ান কাইন্ড অফ নেফ্রোটিক সিনড্রোম। সেখানে অনেক সময় ইডিওপ্যাথিক কারণে, যদি কোনো কারণ না খুঁজে পাওয়া যায়, তাহলে এই অ্যান্টিবডিটা আমরা করে দেখতে পারি, অনেক সময় পজিটিভ পাওয়া যায়। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এটা এসবিএ তে আসে। আচ্ছা, তারপরে আমরা জেনেটিক স্টাডিও করি। সিটি আমাদের নেফ্রোলজি এবং ইউরোলজিক্যাল সিস্টেমের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন মনে হয় যে স্টোন যদি হয় কিডনিতে, এটার 1 নম্বর ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু নন কন্ট্রাস্ট সিটি, নট আলট্রাসোনোগ্রাম। আমরা করতে পারি, এক্স রে করতে পারি, যাদের সিটি করার সক্ষমতা নাই আমরা এক্স রে কেইউবি করতে পারি, বিকজ মোস্ট অফ দা স্টোন, এটা তো আমাদের এখানে যে বস আছে সাব্বির ভাই, এনার সামনে তো এটা বললে আমার মানে ম্যানেজার থাকবে না। মোস্ট অফ দ্য স্টোন হচ্ছে আমাদের এক্স রেতে চলে আসে রেডিও অপেক শ্যাডো হিসেবে, কিন্তু ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি। হ্যাঁ, তাহলে আমাদের যদি কোনো পেশেন্টের এরকম যদি হিস্ট্রি পাই আমরা আমাদের স্টেমে, যে পেশেন্টের রেনাল অ্যাঙ্গেল পেইন, পেইন রেডিয়েটস ফ্রম ব্যাক টু ফ্রন্ট, তার মানে ইউরিটারি পেইন, এবার হেমাচুরিয়া মাঝে মাঝে হয়, হোয়াট ইনভেস্টিগেশন ডু ইউ ওয়ান্ট টু ডু ফর দ্য ফার্স্ট লাইন? তাহলে অ্যান্সার কি হবে? সিটি। নন কন্ট্রাস্ট সিটি। হ্যাঁ, নন কন্ট্রাস্টটা বলতে হবে। এছাড়া আমরা ইমেজিং এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, আমরা এমআরআই করতে পারি, এমআরএ করতে পারি। স্পেশালি এমআরএ করি আমরা রেনাল আর্টারি স্টেনোসিসে, এমআরএটা রেনাল আর্টারি স্টেনোসিসে আমরা অনেক ভালো। আল্ট্রাসোনোগ্রাম অফ কিডনিটা আমরা খুব বেশি করি কাদের? জাস্ট টু ইভালুয়েট দ্য কিডনি সাইজ, টু সে ওয়েদার দ্য পেশেন্ট ইজ হ্যাভিং সিকেডি অর নট। আমরা জানি, এই ছবিটার দিকে খেয়াল করি, এই ছবিটাতে এই যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা রেনাল কর্টেক্স, সাদা অংশটা হচ্ছে মেডুলা। দেখেন কর্টেক্স মেডুলা আলাদা করে বোঝা যাচ্ছে, সো দেয়ার ইজ ডিফারেন্সিয়েশন অফ কর্টেক্স এন্ড মেডুলা। এটা যখন লস্ট হওয়া শুরু করে, দ্যাট ইন্ডিকেটস দ্য সিকেডি। এখানে একটা সুন্দর একটা সিস্ট দেখা যাচ্ছে, এখানে দেখেন কিডনি এত বড় বড় হয়ে গেছে, তার মানে এখানে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে। এখানে দেখেন একটা সাদা শ্যাডো দেখা যাচ্ছে, এবং শ্যাডোর পিছনে একটা অ্যাকাউস্টিক, পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো, তার মানে এটা স্টোন, রেনাল স্টোন। এখানে একটা টিউমারের মতো বড় একটা ম্যাস লাইক লেশন দেখা যাচ্ছে। হোয়াট এভার, আমার দরকার অ্যাজ অ্যান ইন্টার্নিস্ট এটা, এই ছবিটা বোঝা। যখন কর্টেক্স এবং মেডুলার সাদা কালোর ভাবটা নষ্ট হয়ে যায়, বা কর্টেক্সের যে থিকনেসটা দেখেন এটা যখন ছোট হয়ে যায়, তখন বলে দেয়ার ইজ কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা যত লস হবে পেশেন্টটা তত বেশি সিকেডি, এবং তখন কিডনির সাইজও আস্তে আস্তে কমে যায়। নর্মালি 8 থেকে 12 বা 8 থেকে 10, তখন দেখা যায় লেস দেন 8,
less than 7, এরকম কিডনির সাইজ শ্রিঙ্ক করে। আলট্রাসোনোগ্রাম আমার জন্য ইম্পর্টেন্ট। এই ছকটা প্রচুর ইম্পর্টেন্ট। রেনাল কমপ্লিকেশন অফ রেডিওলজিক্যাল, আমরা নর্মালি পেশেন্ট আসলেই অনেক রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন দিই, স্পেশালি কন্ট্রাস্ট দিই। অনেক সময় কন্ট্রাস্ট দিয়ে আমাদের অনেক কাজ করতে হয়, কিন্তু কন্ট্রাস্ট দেওয়ার আগে পরে আমাদের কিছু প্রিভেন্টিভ থেরাপি নিতে হয়। ঠিক আছে, তাহলে সেটা কি? বিশেষ করে কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি জিনিসটা কি, যে 48 ঘন্টার মধ্যে, কন্ট্রাস্ট দেওয়ার 48 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের ক্রিয়েটিনিন ডেটেরিয়েট করে, দ্যাট ইন্ডিকেট কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি। এবং এটা কাদের বেশি হয়? যাদের আগে থেকে ইজিএফআর কম, বা যাদের আগে থেকেই ডায়াবেটিস আছে, মায়োলোমা আছে, বা যাদের আগে থেকে কন্ট্রাস্টের উপর একটা আছে, মানে ঝামেলা আছে। এইসব ক্ষেত্রে আমরা, এরা রিস্ক ফ্যাক্টর, এদের ক্ষেত্রে আমরা বারবার চিন্তা করবো দিব কি দিব। বা যদি দিতেই হয়, পেশেন্টকে কন্ট্রাস্ট দেওয়ার আগে 500 ml নর্মাল স্যালাইন দিয়ে হাইড্রেট করবো, 50 দেওয়ার পরে 500 ml নর্মাল স্যালাইন দিয়ে হাইড্রেট করবো। এটা নর্মাল নিয়ম হচ্ছে 1 ml/kg বডি ওয়েট করে আমরা কন্ট্রাস্টের আগে, কন্ট্রাস্টের সময়, কন্ট্রাস্টের পরে হাইড্রেশন মেনটেন। এবং অবশ্যই কন্ট্রাস্ট দেওয়ার 48 ঘন্টা আগে মেটফর্মিন যদি পেশেন্ট খায় সেটা বন্ধ করব, এবং কন্ট্রাস্ট দেওয়ার 24 ঘন্টা পর্যন্ত সেটা বন্ধ থাকবে। তার মানে বিফোর কন্ট্রাস্ট 2 দিন ধরে মেটফর্মিন বন্ধ রাখবো, আফটার গিভিং কন্ট্রাস্ট আরো 1 দিন মেটফর্মিন বন্ধ রাখবো। তাহলে দেখা যাবে মেটফর্মিন কিন্তু কি করে, একিআই করতে পারে, ল্যাকটিক অ্যাসিডোসিস করতে পারে, অনেক ঝামেলা আছে মেটফর্মিন। তো দেখা যায় মেটফর্মিনটা তখন কন্ট্রাস্টের সাথে দিলে এটা সিনার্জিস্টিক্যালি আরো বেশি একিআইটাকে অ্যাগ্রাভেট করে। এবং এনএসএইড জাতীয় কিছু খেলে ওটাও বন্ধ রাখে। মেটফর্মিনের কোশ্চেনটা এসবিএ তে আসে, যে একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, এখন ধরেন সামহাও তার কোন একটা ডায়াগনস্টিক পারপাসে আপনাকে কন্ট্রাস্ট দেওয়া লাগতেছে বডিতে, এখন আপনি কি করতে চান? তাহলে মেটফর্মিন শুড বি omitted 2 days before giving contrast and should restart after 1 day of contrast। এটা মাথায় একদম ঢুকায় রাখবেন। আরেকটা খুব ডিস্টেন্ট একটা ঝামেলা হয়, একটা স্ক্লেরোসিং ফাইব্রোসিস টাইপের একটা ডিজিজ হয়, কাইন্ড অফ সিস্টেমিক স্ক্লেরোসিসের মতো। আপনারা যদি গুগল করেন দেখবেন ছবিটা দেখা যাবে। সিস্টেমিক স্ক্লেরোসিস যেমন স্কিন টাইট হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো পেশেন্ট যদি এমআরআই এর সময় গ্যাডোলিনিয়াম দিয়ে কন্ট্রাস্ট নেয় কোনো কারণে, তখন তার বডিতে অনেক সময় কন্ট্রাস্ট গুলো থেকে যায় এবং ক্রনিক প্রোগ্রেসিভ স্কিনটা স্ক্লেরোস করে ফেলতে পারে, কন্ট্রাকচার ডেভেলপ হতে পারে। এটা তাদেরই হয়, দোজ হু হ্যাভ বিন এক্সপোজ টু গ্যাডোলিনিয়াম বেসড কন্ট্রাস্ট। এবং সেই গ্যাডোলিনিয়াম বেসড কন্ট্রাস্ট দিয়ে এমআরআই করার পরে যে ডিজিজটা হয়, সেই ডিজিজটার নাম হচ্ছে নেফ্রোজেনিক স্ক্লেরোজিং ফাইব্রোসিস। এটা দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। তাহলে কি এই ছকটা, এই চার্টটা থেকে আমাদের দুইটা লার্নিং, এটা কিভাবে আমরা পেশেন্টকে হাইড্রেট করব বিফোর গিভিং দ্য কন্ট্রাস্ট, কি কি মেডিসিন আমরা অফ রাখবো, কতক্ষণ অফ রাখবো, এবং এমআরআই তে গ্যাডোলিনিয়াম দিলে কি সমস্যা হতে পারে, নেফ্রোজেনিক স্ক্লেরোসিং ফাইব্রোসিস। আমরা আগেও বলেছিলাম যে এমআরআই বা এমআরএ করি আমরা রেনাল আর্টারি স্টেনোসিস, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। এখানে একটা ছবি আছে, রেট্রোগ্রেড পাইলোগ্রাফি। এটা আসলে এখন অবসলিট, আস্তে আস্তে এগুলো আগের ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন সময়টা করা হতো। এখানে দেখেন যে তার ইউরেটারটা কত ন্যাপ, এবং এখান থেকে কিন্তু কোন রকমের কন্ট্রাস্ট সে নেয় না। ইট ইন্ডিকেট অবস্ট্রাকশন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট। এছাড়া আমরা রেনাল আর্টারিওগ্রাফিও আমরা করে থাকি, যেটা আমরা অলরেডি বললাম, এমআরএ ওয়ান কাইন্ড অফ রেনাল আর্টারিওগ্রাফি, সিটিএ এগুলো হচ্ছে রেনাল আর্টারিওগ্রাফি। পাইলোগ্রাফি, রেডিও নিউক্লাইড স্টাডিজ। রেডিও নিউক্লাইড স্টাডির ভিতরে আমি একটা জিনিস শুধু মনে রাখবেন, ডিএমএসএ স্ক্যান, ডাইমার ক্যাপ্টো সাকসিনিক অ্যাসিড লেভেলড উইথ টেকনিশিয়াম 99। এটা করি ইউজুয়ালি কোনো একটা পেশেন্টের রেনাল স্কারিং আছে কিনা সেটা দেখার জন্য। যেমন ছোটবেলা থেকে যাদের ম্যাক্সিমাম সময় রিকারেন্ট ইউটিআই হয়, এই পেশেন্ট গুলো দেখবেন বড় অবস্থায় সে সিকেডি ডেভেলপ ডিউ টু রিফ্লাক্স নেফ্রোপ্যাথি, কারণ তাদের ইউরেটার এবং আপনার ব্লাডারের যে জাংশনটা, ওই জাংশনে একটা সমস্যা থাকে। সমস্যার জন্য ব্লাডার থেকে ইউরিন ব্যাকওয়ার্ড পাস করে ইউরেটারের মধ্যে ঢুকে যায়। এটা যদি বারবার বারবার হতে থাকে, তাহলে ইউরিন তো উপরের দিকে গিয়ে কিডনির উপরে বারবার এক্সপোজড হবে এবং কিডনিটা স্কার হয়ে যাবে। স্কার্ড কিডনিটা আলটিমেটলি ছোট হয়ে যাবে, শ্রিঙ্ক করে যাবে, ম্যাল ফাংশন। তখন এই রেনাল স্কারিংটা দেখার জন্য, স্পেশাল ইন কেস অফ রিফ্লাক্স নেফ্রোপ্যাথি, we use the test, special radionuclide test, we call it DMS scan। কি স্ক্যান করি আমরা? ডিএমএস DMS scan to see the renal scarring।
তাহলে আমরা পাইলোগ্রাম করতে পারি, রেডিও নিউক্লাইড এসে করতে পারি, আর্টেরিওগ্রাম করতে পারি, কন্ট্রাস্ট দিয়ে কাজ করতে পারি, আলট্রা করতে পারি, নন কন্ট্রাস্ট সিটি করতে পারি। এগুলো এই যে একটা ছবি, সুন্দর একটা ছবি আছে, এটা হচ্ছে ডিএমএস স্ক্যান হচ্ছে। দেখেন এই ছবিটার রাইট কিডনিটা ছোট এবং দুই পোল, আপার পোল এবং লোয়ার পোল দুইটা পরে স্কারিং দেখা যাচ্ছে, যেটা রিনাল স্কারিং। এই পেশেন্টের হয়তো বা ছোটবেলায় রিফ্লাক্স নেফ্রোপ্যাথি ছিল, আস্তে আস্তে কিডনির উপর ইউরিনের এক্সপোজার হয়ে হয়ে এই পাশের কিডনিটা নষ্ট হয়ে গেছে। এখন আসি মোস্ট কমনলি, এফসিপিএস হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। এখানে আপনার বেসিকটির পাশাপাশি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিরকম হবে এবং সেটার কোরিলেশন আপনাকে জানতে হবে। তো একটা পেশেন্ট আপনার কাছে কিডনির প্রবলেম নিয়ে কি কি নিয়ে আসতে পারে? নাম্বার ওয়ান, পেশেন্ট আপনার কাছে হয়তো বা মানে প্রবলেম বলতে পারে যে অলিগো ইউরিয়া, অথবা অ্যানিউরিয়া, অথবা পলিউরিয়া। নর্মালি অলিগো ইউরিয়া বলতে বোঝায় কি, এটা অনেক সময় এমসিকিউ আসতে পারে যে সারা দিনে 400 ml এর চেয়ে যদি কম ব্লাড, কম ইউরিন আউটপুট হয়, অথবা 100 ml এর নিচে হয়, এটাকে আমরা বলি অলিগো ইউরিয়া। আর অনেক সময় দেখা যায় যে 400 ml এর নিচে হলে বলে অলিগো ইউরিয়া, আর 100 ml এর নিচে হলে বলে অ্যানিউরিয়া, বা কিছু ইউরিন না হলেই সেটাকে বলে অ্যানিউরিয়া। সো এই যে 400 এবং 100, এই নাম্বারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, একটা পেশেন্ট আপনার কাছে আসলো অলিগো ইউরিয়া নিয়ে। সেই অলিগো ইউরিয়ার কারণটা তখন আপনাকে এই বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করে জানতে হবে যে এটা কি কোনো অবস্ট্রাকশনের জন্য হচ্ছে, না কোনো ভাস্কুলার অক্লুশনের জন্য হচ্ছে। এটা তখন আমাদেরকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে। আমরা অনেক সময় কিন্তু রেনাল বায়োপসি করি। রেনাল বায়োপসি, এখান থেকে কোশ্চেন আসে, এটা ইনভেস্টিগেশনের মধ্যে পড়বে। রেনাল বায়োপসির ইন্ডিকেশন গুলো একদম থরলি পড়ে যায়, বিশেষ করে একেআই এবং সিকেডি, যেগুলোর এটিওলজি আমরা বের করতে পারতেছি না। একটা পেশেন্টের নেফ্রোটিক রেঞ্জে প্রোটিন ইউরিয়া হচ্ছে, যেমন প্রোটিন ক্রিয়েটিনের রেশিও মোর দ্যান 100 মিলিগ্রাম, ঠিক আছে? বিশেষ করে এসএলই পেশেন্টদের এরকম হয়, আমরা কিন্তু রিনাল বায়োপসি করি। চিলড্রেনদের যদি নেফ্রোটিক সিনড্রোম হয় এবং যেটা স্টেরয়েড এবং আদার ড্রাগে কোনো রেসপন্স করতেছে না, তখন আমরা আমরা রেনাল বায়োপসি করবো। নেফ্রাইটিক মানে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, মানে গ্লোমেরুলাইটিস, কারণ জানি না, আমরা রেনাল বায়োপসি করবো। রেনাল ট্রান্সপ্ল্যান্ট ডিসফাংশন হচ্ছে, রেনাল বায়োপসি। রিয়ারলি আমরা অনেক সময় দেখা যায় যে শুধু হেমাচুরিয়া বা শুধু প্রোটিন ইউরিয়া, যেটার কোনো কজ আমরা পাচ্ছি না, এক্ষেত্রেও আমরা রেনাল বায়োপসি। আমার এক ডিস্টেন্ট রিলেটিভ, এই নাম্বার একদম লাস্ট নাম্বারটা, এটার জন্য এক রেনাল বায়োপসি করতে গিয়ে কমপ্লিকেশন আসলে মারা গিয়েছিল। তো মাঝে মাঝে এই জিনিসগুলো পড়তার সময় এরকম মনে মনে হয় ওনার কথা, যে ওই ওনার শুধু আইসোলেটেড প্রোটিন ইউরিয়া ছিল, এবং প্রোটিন ইউরিয়া ছিল প্রি নেফ্রোটিক রেঞ্জে, যে 100 মিলিগ্রাম, 1000 মিলিগ্রামের কম, কিন্তু 300 মিলিগ্রামের বেশি। কারণ খোঁজা যাচ্ছিল না, পরে বায়োপসি করতে গিয়ে ওখান থেকে আবার কমপ্লিকেশন হয়ে আইসিইউতে গিয়ে মারা গিয়েছিল। সো এই 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 কজটা আমার মনে হয় মনে থাকে, আইসোলেটেড হেমাচুরিয়া অথবা আইসোলেটেড প্রোটিন ইউরিয়া। কিন্তু আমরা করবো না কাদের, যেমন সিকেডি হয়ে গেলে আমাদের আর রেনাল বায়োপসি করে কোনো লাভ নেই। So, একটা পেশেন্টের কিডনির সাইজ যদি নর্মাল হচ্ছে 60% কমে যায়, নেভার এভার গো ফর রেনাল বায়োপসি। এটা ইন্ডিকেট করে যে আমরা আসলে এই বিষয়টা জানি না। সিকেডি হয়ে গেছে আর বায়োপসি করে কি লাভ? আনকন্ট্রোলড হাইপারটেনশন, তখন দেখা যায় ব্লিডিং এর রিস্ক অনেক বেশি হয়ে যায়। যাদের কোয়াগুলেবিলিটি বেশি, হাইপার কোয়াগুলেবিলিটি আছে, বা থ্রম্বোসাইটোপেনিয়া আছে, বা যারা এন্টিপ্লেটলেট কোয়াগুলেন্টের উপরে আছে, যেখানে ব্লিডিং রিস্ক অনেক বেশি, বা একটা কিডনি আছে পেশেন্ট, আরেকটা কিডনি নাই, তো ওইটাতে আমি বেশি খোঁচাখুচি করবো না, তাহলে ওটা নষ্ট হয়ে গেলে আর কি হবে, পেশেন্টের তো পুরো লাইফ শেষ হচ্ছে। সো আমরা ট্রান্সপ্ল্যান্ট বাদে সলিটারি কিডনির উপর আমরা কখনো বায়োপসি করবো। কমপ্লিকেশন তো আমরা জানি। সো এইখানে একটা সুন্দর ছক আছে অ্যানিউরিয়ার কজ। আমরা জানি যে কমপ্লিট অবস্ট্রাকশন মানে হচ্ছে কোনো লোকাল কজ, হয় স্টোন, অথবা টিউমার, অথবা স্টেনোসিস, অথবা স্ট্রিকচার, এগুলো ডেভেলপ করে গেছে। আর অনেক সময় অ্যানিউরিয়া হতে পারে ডিউ টু শক, পেশেন্টের কোনো কারণে সিভিয়ার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেখান থেকে অ্যানিউরিয়া ডেভেলপ করতে পারে বিকজ অফ ল্যাক অফ পারফিউশন। লাইক ইন আওরটিক ডাইসেকশন অনেক সময় এত ব্লিডিং হয় যে রেনাল পারফিউশন কমে যায়। সিভিয়ার হাইপোপারফিউশন যখন হয় ডিউ টু কার্ডিও রেনাল সিনড্রোম, হ্যাপাটো রেনাল সিনড্রোম, বা কার্ডিয়াক শক। এছাড়া আরেকটা সমস্যার জন্য ওরকম মানে রিসেন্ট অ্যানিউরিয়া ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে আরপিজিএম, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো দিনে দিনে ক্রিয়েটিনিন 0 থেকে 2, 3, 4, 5 করে ফেলবে। একটা পেশেন্টের সিকেডি আছে, তার নর্মাল বেসলাইন ক্রিয়েটিনিন হয়তো বা 2 বা 3,
এখন আপনার কাছে একেআই নিয়ে আসলে হয়তো বা আরো এক দুই বেশি আপনি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু যদি দেখেন যে পেশেন্টের ক্রিয়েটিনিন একদম নর্মাল ছিল, গতকালই টেস্ট করা, সেখানে দেখাচ্ছে 1, 2 দিন পরে কোনো একটা কারণে জ্বর টর হয়েছে বা কোনো একটা ডিজিজ ম্যানিফেস্টেশন হঠাৎ দেখলেন 10 হয়ে গেছে, 12 হয়ে গেছে, এই যে র্যাপিডলি ডেটোরিয়েট যদি করে, সেটাকে আমরা বলি আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস। এগুলো সাধারণত কিছু হাতে গোনা কজে হয়, যেমন হচ্ছে এসএলই, হ্যাঁ, তারপরে যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস যেগুলো আছে, আপনি হয়তো বা নাম জানেন কিছু কিছু, আমরা এগুলো রিউমাটোলজি চ্যাপ্টারে পড়বো, যেমন গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, শার্গ-স্ট্রস সিনড্রোম, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। এগুলোতে অনেক সময় দেখা যায় র্যাপিডলি পেশেন্ট খারাপ হয়। হ্যাঁ, তো এই আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস গুলোতে আমরা সাধারণত মাঝে মাঝে অ্যানিউরিয়া পাই। তাহলে অ্যানিউরিয়া পেতে পারি ডিউ টু কমপ্লিট অবস্ট্রাকশন বাই টিউমার, ট্রমা, টিবি, স্টোন, অথবা ল্যাক অফ পারফিউশন ডিউ টু শক, অথবা glomerulonephritis that is rapidly progressed as a part of vasculitis or SLE or something else. তাহলে এই ছকটা কিন্তু আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আবার পেশেন্ট আপনার কাছে পলিউরিয়া নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, বাকি যা যা কজ আছে হাই পলিউরিয়া সেগুলো দেখবো। পেশেন্ট ফ্রিকোয়েন্সি আর্জেন্সি এই সমস্যা নিয়ে আসতে পারে, নকটিউরিয়া নিয়ে আসতে পারে। সবসময় মনে রাখবেন, রাতের বেলা ঘুমে ভেঙে পেশাবের জন্য যদি কেউ বারবার যায় এবং আপনার চেম্বারে যদি এই ঝামেলা নিয়ে আসে, এটা আর্লিয়েস্ট ফিচার অফ সিকেডি, আর্লিয়েস্ট ফিচার অফ সিকেডি, এটা মনে রাখতে হবে। পেশেন্টের সিকেডি ডেভেলপ করার আর্লিয়েস্ট ফিচার হচ্ছে রাতের বেলা ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে বারবার পেশাবের যায়। এটা কিন্তু ওই বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট না থাকলে তখন চিন্তা করুন, কারণ বিপিএইচ আর বিপিই তেও এই রকমের ঝামেলাটা। সো নকটিউরিয়া, দ্যাট মিনস অ্যাওয়েকিং ফ্রম দ্য স্লিপ জাস্ট টু পাস ইউরিন, ঘুম ভেঙে যায়, ইরিটেশন। ইউনারি ইনকন্টিনেন্স ক্যান বি আ প্রেজেন্টেশন। এখানে পলিউরিয়া সুন্দর সুন্দর কজ দেওয়া আছে। পানি বেশি খাচ্ছেন, পলিউরিয়া হতে পারে। তাহলে আপনার হিস্ট্রিতে প্রথম জিজ্ঞেস করতে হবে পানি বেশি খাচ্ছেন কিনা, কারণ অনেক পেশেন্ট আছে যাদের সাইকোজেনিক পলিডিপসিয়া থাকে। সাইকোজেনিক পলিডিপসিয়া ইজ এ টার্ম, যাদের বেশি বেশি পানি খেতে হয়, তৃষ্ণা লাগে বেশি, ওইভাবে ইউরিনও পাস হয় বেশি। এদের দেখবেন যে সেরাম অসমোলারিটি অনেক কম থাকে। আবার কোনো কোনো কারণ আছে যেগুলো অসমোটিক ডায়াবেটিস করে, লাইক হাইপারগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিস মেলাইটাস, অথবা হাইপার ক্যালসেমিয়া। মনে রাখবেন, দুইটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে প্রচুর পরিমাণে পেশাব হয়, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া আর একটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া, দুইটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে অনেক সময় দেখা যায় যে এই যে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস বা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এখানে মনে রাখবেন দুইটা জিনিস, এই যে হাইপোক্যালেমিয়া আর হাইপার ক্যালসেমিয়া, এই দুইটা কারণে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। অনেক সময় দেখবেন যে আমরা পেশেন্টের সোডিয়াম বাড়ানোর জন্য একটা ওষুধ দিই, টলভ্যাপটান ইজ এ ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা আমরা সাধারণত দিয়ে থাকি। এই টলভ্যাপটান কিন্তু পলিউরিয়া করে, টলভ্যাপটান এই ওষুধটা পলিউরিয়া করে, ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। লিথিয়াম পলিউরিয়া করে, নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস পলিউরিয়া। আরেকটা খুব ইন্টারেস্টিং পলিউরিয়ার কারণ হচ্ছে, যেটা আমি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গিয়ে শিখেছি, কোনো একটা পেশেন্টের একেআই হয়েছে, একেআইটা যখন রিকভারি ফেজে থাকে, মানে কিডনির টিউবিউল গুলো যখন আবার ভালো হওয়া শুরু করে, ওরা আবার যখন ওদের শক্তি ফিরে পাওয়া শুরু করে, তখন পলিউরিয়া হয়। এটাকে বলে রিকভারি ফেজ অফ পলিউরিয়া ইন একেআই। তাহলে এটা আসলে আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট, আপনার এক্সপেরিয়েন্স, এগুলো সব মিলে আপনি তখন আস্তে আস্তে বুঝতে পারবেন কোনটার কজ কি। অ্যাটলিস্ট একটা ডাক্তার হিসাবে পলিউরিয়ার পেশেন্টের ডায়াবেটিসটা চেক করে ফেলবেন, হ্যাঁ, ইলেকট্রোলাইটটা চেক করে ফেলবেন, হাইপার ক্যালসেমিয়া বা হাইপোক্যালেমিয়া। এছাড়া পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসতে পারে? অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, স্পেশালি যেটাকে আমরা রেনাল কোলিকি পেইন বলি। কোলিকি পেইন গুলো দেখেন খুব সুন্দর, রেডিয়েট করে কোথা থেকে কোথায়, লোইন মানে আমাদের কোমর থেকে গ্রোইন মানে আমাদের পিউবিসের ওই পর্যন্ত রেডিয়েট করে, পিছন থেকে সামনে। দিস ইজ ভেরি টিপিক্যাল অফ ইউরেটারিক স্টোন পেইন। এবং সেক্ষেত্রে আমাদের দেখা যায় রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস থাকে, মাঝে মাঝে হেমাচুরিয়া থাকে। হ্যাঁ, আমরা এই নন কন্ট্রাস্ট সিটিকে ইউজ করি, অনেক সময় আগে পাইলোগ্রাম করা হতো। এছাড়া পেশেন্ট আপনার কাছে ডিসইউরিয়া নিয়ে আসতে পারে ডিউ টু ইউটিআই, বডি এডেমা নিয়ে আসতে পারে, এবং এডেমাটা নন পিটিং, সরি পিটিং এডেমা। নন পিটিং এডেমা হচ্ছে এই আমরা লিমফেডিমা যেগুলো, যেমন এলিফ্যান্টিয়াসিস, লিমফেটিক অবস্ট্রাকশন, সেখানে পাই আমরা নন পিটিং। আর আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে পিটিং এডেমা, চাপ দিলে একদম গর্তের ঢুকে মতো। যাবে। হুম।
আচ্ছা, এখানে ইডিমার কজ আছে। ইডিমার কজ গুলো কিন্তু আমরা সবাই জানি যে সব ধরনের ফেলিওর, হ্যাঁ, তারপরে যদি কোনো কারণে অ্যালবুমিন কমে যায় তাহলে অসমোটিক প্রেশার কমে গিয়ে হতে পারে। কখনো যদি কোনো ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে যায়, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামডোকাল খেলে যে অ্যাঙ্কেল এডিমা হয়, এটা কেন হয়? এই কোশ্চেনটা যদি উল্টা করে আসে, হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি, তাহলে এটা ডিউ টু ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়েবিলিটি, বা সেপসিস এডিমা হয় ডিউ টু ক্যাপিলারি পারমিয়েবিলিটি। আর লিমফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য যে ইডিমা, দ্যাট ইজ নন পিটিং টাইপ অফ ইডিমা, that is due to filariasis or lymphogranuloma venerum, অথবা রেডিয়েশন মিডিয়েটেড অথবা ম্যালিগন্যান্সি। অনেক সময় দেখা যায় বিশেষ করে ফিমেল পেশেন্টদের যখন পেলভিক টিউমার গুলো হয়, এগুলো এত বড় হয় যে ইনফেরিয়র ভেনা কাভার উপর চাপ দেয়, ফলে ইনফেরিয়র ভেনা কাভা থেকে কোনো ভেনাস রিটার্ন উপরের দিকে যাইতে পারে না, ফলে এক পা ফুলে যায়। এজন্য মহিলাদের যদি দেখেন যে অ্যাসিমেট্রিক লেগ সোয়েলিং, অবশ্যই অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম অফ পেলভিস সাজেস্ট করবেন, জাস্ট টু সি ওয়েদার দেয়ার ইজ এনি টিউমার ইন দেয়ার পেলভিক অর্গান। অলরাইট। তাহলে আমরা ইডিমা পাবো, ওই অনুযায়ী ইনভেস্টিগেশন করব। আমরা পেশেন্টের হাইপার টেনশনও পেতে পারি, এটা নিয়ে সামনে কার্ডিওলজিতে আমরা পড়াশোনা করবো। বাট একটা জিনিস একটু বলে রাখি যে কিডনি পেশেন্টদের হাইপার টেনশন ম্যানেজ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা ড্রাগ দিতে হয়। আপনাকে যদি স্টেবল সিকিডি থাকে, একটা সুন্দর এসি বা এআরবি দিবেন। এসি এআরবি কেন দিচ্ছেন? প্রোটিন ইউরিয়া ঠেকানোর জন্য। এবং অবশ্যই একটা আলফা ব্লকার, আলফা মানে প্রাজোসিন বা আলফা প্রেস, এই জাতীয় ওষুধগুলো খুব ভালো কাজ করে। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে নিডিপিন খুব ভালো কাজ করে, নিফিডিপিন 20 মিলিগ্রাম, হ্যাঁ। এবং অবশ্যই অবশ্যই ফ্রুসেমাইড এবং স্পাইরোকার্ডের যে কম্বিনেশন এডেলস, এটা দিয়ে রাখবেন, কারণ এটা এডিমাটা কমাবে, প্রেশারটাও। মাল্টিপল ড্রাগ লাগে, হ্যাঁ। কম্বিনেশন কেন দেবো ভাইয়া? কম্বিনেশনের একটা সুবিধা কি, ওই ফ্রুসেমাইড দিলে তো পটাশিয়াম কমে যায়, হ্যাঁ। হ্যাঁ, আবার স্পাইরোকার্ড দিলে সেই পটাশিয়ামটা আবার বাড়ে। পটাশিয়াম স্প্রিং, হ্যাঁ। এই জন্য এটা মিক্স এই দিলে জন্য দেওয়া যায়। প্লাস মেনটেন। স্পাইরোনোল ল্যাকটনটা রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কিন্তু ড্রাগ অফ চয়েস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখা যায় যে মানে টু এজ, দুই ভাবে কাজ করতেছে। সেই জন্য হ্যাঁ, আমরা অনেক সময় সিকেডির পেশেন্টদেরকে মানে অনেক সময় একটু কৃপণতা করি ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে। তো মাথায় রাখতে হবে যে এদের খুব সহজে ব্লাড প্রেশার কমবে না। আচ্ছা, পেশেন্ট আমার কাছে হেমাচিউরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, হেমাচিউরিয়া। তো সেক্ষেত্রে আমাকে একটা সুন্দর ছক আছে সামনে, হেমাচিউরিয়ার অ্যাপ্রোচ, আমরা ওটা করবো। হেমাচিউরিয়া ক্যান বি আ প্রেজেন্টেশন। এই যে কজ গুলো দেখেন সুন্দর করে দেওয়া আছে, একটা সুন্দর চার্ট। ডেভিডসনের চার্ট গুলো এক একটা পার্ল। এটা ধরে ধরে যদি আপনি আপনার রোগীর উপর অ্যাপ্লাই করেন, বেড সাইডে বসে বসে, আপনি একটা কারণ পেয়ে যাবেন। দেখেন কিডনিতে কি কি সমস্যা হতে পারে: কিডনির সিস্ট, টিউমার, যে কোনো রকমের গ্লোমেরুলাসের ভাস্কুলাইটিক প্রবলেম, এসএলই, গ্লোমেরুলাইটিস, ট্রমা, হ্যাঁ। এই এই কিডনি রিলেটেড প্রবলেম গুলো হচ্ছে এটা। অনেক সময় দেখা যায় ব্লাডের হাইপার কোয়াগুলেবল স্টেটের জন্য হতে পারে। অনেক সময় রেনাল আর্টারির কোনো প্রবলেমের জন্য হতে পারে, ভ্যাসকুলার ম্যালফরমেশন, রেনাল আর্টারি স্টেনোসিস। স্পেশালি একটা আর্টারি রিলেটেড ডিজিজ আছে, পলি আর্টারাইটিস নোডোসা, আমরা রিউমাটোলজি চ্যাপ্টারে পড়বো। এই পলি আর্টারাইটিস নোডোসার পেশেন্টদের হেমাচুরিয়া হয়, এবং টেস্টিকুলার পেইন থাকে, পেশেন্ট গুলোর কিডনি তে প্রবলেম থাকে, হ্যাঁ, একেআই থাকে। এছাড়া এই দেখেন ইউরেটারে যদি কোনো টিউমার বা স্টোন থাকে, ওখান থেকে হতে পারে। ব্লাডের ভিতরে কোনো টিউমার, ট্রমা, টিবি, হ্যাঁ। প্রস্টেটের ভিতরে কোনো ক্যান্সার বা বিনাইন এনলার্জমেন্ট যদি হয়, ইউরেথ্রাতে যদি কোনো কনস্ট্রিকচার থাকে, স্টোন থাকে। সোজা কথায় ট্রমা, টিবি, টিউমার, ভাস্কুলাইটিস, ভাস্কুলার ম্যালফরমেশন, হাইপার কোয়াগুলেবল স্টেট, এই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের হেমাচুরি। এখন এই হেমাচুরিয়ার ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি খালি চোখেই দেখেন যে ব্লাড যাচ্ছে, তাহলে তো গ্রস হেমাচুরিয়া। অনেক সময় আমরা ওগুলো পাই না, অনেক সময় আমাদের হেমাচুরিয়া গুলো থাকে অকাল্ট, ডিপ স্টিক টেস্ট করে পাওয়া যায়, শুধু ডিপ স্টিক টেস্ট। হ্যাঁ, অনেক সময় হেমাচুরিয়া না হয়ে হেমোগ্লোবিন ইউরিয়া হতে পারে, বিশেষ করে যেসব পেশেন্টদের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়, তখন কিন্তু আমি ইউরিন মাইক্রোস্কোপিতে কিছুই পাবো না, ওখানে কোনো আরবিসি পাবো না। কিন্তু যদি ডিপ স্টিক টেস্ট করি, এখানে আমি হেমোগ্লোবিন ইউরিয়ার জায়গায় পজিটিভ পাবো। তাহলে সাধারণত মায়োগ্লোবিন ইউরিয়া, হেমোগ্লোবিন ইউরিয়া, এগুলো ডিপ স্টিক পজিটিভ থাকে। কিন্তু ইউরিন আরই করলে সেখানে কোনো রেড সেল পাওয়া যায় না। কারণ আসলে তো রেড সেল নাই, ওটা তো ভেঙে গিয়ে ওখান থেকে হিমোগ্লোবিন বের হয়ে গেছে, মায়োগ্লোবিন বের হয়ে যাচ্ছে। সো উইল নট গেট রেড সেল ইন কেস অফ হেমোগ্লোবিন ইউরিয়া অর মায়োগ্লোবিন। অনলি ইন কেস অফ পিওর হেমাচুরিয়া, যেখানে আমি রেড সেলটা যাচ্ছে সরাসরি, অ্যাবনর্মাল ফর্মে যেতে পারে, ফ্র্যাগমেন্টেড হয়ে যেতে পারে, ডিসমরফিক হয়ে যেতে পারে,
সেক্ষেত্রে আমি ইউরিনারিতে শুধু রেড সেলটা পাবো। তাহলে আমি যদি ইউরিনারিতে রেড সেল না পাই বাট ইউরিন ডিপ স্টিক পজিটিভ পাই, ইট ইন্ডিকেটস হেমোগ্লোবিন ইউরিয়া আর মায়োগ্লোবিন। তাহলে ওইভাবে আমাদের মায়োগ্লোবিন পেলে বুঝতে হবে যে পেশেন্টের সামহাও র্যাবডোমায়ালাইসিস হয়েছে, সামহাও মাসেল ইনজুরি হয়েছে। স্পেশালি অনেক সময় বুড়া মানুষরা খাট দিয়ে পড়ে গিয়ে নিচে পড়ে যায়, অনেকক্ষণ নিচে পড়ে থাকে, অনেক সময় আমরা খেয়াল করি না, তখন মাসেল ইনজুরি হয়, মাসেল ইনজুরি হয়ে র্যাবডোমায়ালাইসিস হয়, সেখান থেকে মায়োগ্লোবিন দিয়ে একেআই ডেভেলপ করে, আবার মাসেল ভেঙে সেখান থেকে প্রচুর পটাশিয়াম বের হয়ে যায়, হাইপার ক্যালেমিয়া ডেভেলপ। সো র্যাবডোমায়ালাইসিস। ওকে, so একটা মোস্ট কমন কজ অফ ভিজিবল হেমাচুরিয়া ইজ ইউরিন ইনফেকশন, স্টোন, and after that IgA nephropathy. IgA nephropathy গুলো সাধারণত এরকম ভিজিবল হেমাচুরিয়া, যেখানে দেখলেই দেখা যাচ্ছে এটা ব্লাড যাচ্ছে। এই ছকটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আহ, আহ, এটা হচ্ছে আমাদের অ্যাজ এন ইন্টার্নিস্ট, what should be our approach to a patient with hematuria? আর একটা পেশেন্টের দেখাই যাচ্ছে ভিজিবল হেমাচুরিয়া, এক্সক্লুড menstruation in case of female or UTI, ব্লাড প্রেশার চেক করো, ইজিএফআর চেক করো, সরাসরি ইউরোলজিস্ট বরাবর রেফার। কারণ ভিজিবল হেমাচুরিয়া মেইনলি স্ট্রাকচারাল প্রবলেমের জন্য হয়, ইদার টিউমার, স্টোন, স্ট্রাকচার, সো ইট শুড বি বেটার ডেল্ট উইথ ইউরোলজিস্ট। কিন্তু যদি নন ভিজিবল হেমাচুরি হয়, এটা মেডিকেল, এটা আমাদের কাছে, তাহলে আমরা কি করব, এটাকে 2বার বা 3বার ডিপ স্টিক টেস্ট করব, 7 দিন বা 14 দিন অ্যাপার্ট। এখানে আবার ওই মেনস্ট্রুয়েশন ইউটিআই এক্সক্লুড করে নিব, যে মা আপনার কি এখন মেনস্ট্রুয়েশন চলে কিনা, বা আপনার প্রসাবে জ্বালা পড়া আছে কিনা। তাহলে 2 থেকে 3বার যদি আমার ডিপ স্টিক টেস্ট পজিটিভ চলে আসে, তখন আমাকে এটা নিয়ে একটু মাথা রাখতে হবে যে না, তাহলে একটু ব্লাড প্রেশারটা কিরকম দেখি, ইজিএফআরটা কিরকম দেখি, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও কিরকম দেখি। এগুলোর কোনো একটা অ্যাবনর্মাল চলে আসলে, তাহলে ফ্যামিলি হিস্ট্রি যদি আমাকে সাজেস্ট করে, তাহলে নেফ্রোলজিস্ট বরাবর রেফার করে দিব ফর রেনাল বায়োপসি টু নো দ্য কজ। আর যদি এগুলো নর্মাল থাকে, বয়স যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় অবজারভেশন করি অ্যানুয়ালি, অনেক সময় সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিই, আর বয়স বেশি থাকলে আবার ইউরোলজিস্টের ইচ্ছা। সো নন ভিজিবল হেমাচুরিয়াকে এস্টাবলিশ করার জন্য আমাদেরকে 2 থেকে 3টা, অ্যাটলিস্ট 3টা ডিপস্টিক করতে হবে 1 উইক অ্যাপার্ট। 3টা ডিপস্টিকের ভিতরে অ্যাটলিস্ট 2টা ডিপস্টিক পজিটিভ, তাহলে আমরা বলতে পারবো ইয়েস, দ্য পেশেন্ট হ্যাজ পারসিস্টেন্ট নন ভিজিবল হেমাচুরিয়া। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া পেশেন্ট নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, লাইক হাইপারটেনশন, প্রোটিন, সরি, হেমাচুরিয়া উইথ হাইপারটেনশন, অলিগোইউরিয়া, ফ্লুইড রিটেনশন। নেফ্রাইটিকের কিন্তু একটা কজই ছিল যে আমাকে রেনাল বায়োপসি করে এই কারণে, আমরা কিন্তু ইন্ডিকেশনের মধ্যে পড়ছি। নেফ্রাইটিক সিনড্রোমের ইন্ডিকেশন মানে হচ্ছে রেনাল বায়োপসি করতে, এস্টাবলিশ দ্য কজ। আর নেফ্রোটিক সিনড্রোমে যদি আমি, চিলড্রেনদের ক্ষেত্রে স্টেরয়েড দিয়েও কোনো লাভ হচ্ছে না, বিকজ মোস্ট অফ দ্য চিলড্রেন উইথ নেফ্রোটিক সিনড্রোম ইজ মিনিমাল চেঞ্জ, স্টেরয়েড দিলে রেসপন্স করে যাওয়ার কথা, করছে না, সেক্ষেত্রে আমাকে বায়োপসি করতে হবে। অথবা প্রোটিন ইউরিয়া আইসোলেটেড, কারণ খুঁজে পাচ্ছি না, আমাকে বায়োপসি। সো এখানে একটা সুন্দর ইনভেস্টিগেশন আছে যে নেফ্রাইটিক কজ গুলো আগে এখানে লেখা, এবং কজ গুলোর কি কি ইনভেস্টিগেশন আমরা করবো, যেমন পোস্ট ইনফেকশাস গ্লোনেফ্রাইটিস, ইনফেকশনের পরে যখন জিএন হয়, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, তখন কিন্তু আমরা এসও টাইটার করি, C3 C4 লেভেলটা দেখি। বা এন্টি জিবিএম অ্যান্টিবডি কখন করি আমরা, যখন আমরা চিন্তা করি যে এটা এন্টি জিবিএম ডিজিজ, মানে বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে যখন আমরা অ্যান্টিবডি করি। বা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, তখন আমরা কিন্তু আনকা, সিয়াঙ্কা, পিয়াঙ্কা গুলো করি। সিয়াঙ্কা করে স্পেশালি ওয়েজনার্সের ক্ষেত্রে, আর পিয়াঙ্কা করে আমরা শার্গস্ট্রোসে। এছাড়া লুপাস নেফ্রাইটিস চিন্তা যদি করি, তাহলে আমরা এএনএ করি, এনটিপিএস ডিএনএ করি, এগুলো কিন্তু আমরা নর্মাল ব্লাডেও করি, মানে এমনিও কিন্তু এসএলই পেশেন্টদের। তাহলে এই যে কজগুলো, এগুলোই হচ্ছে আরপিজিএন। একটু আগে যে বলতেছিলাম না অ্যানিউরিয়ার কজ, যে এক অল্প সময়ের ভিতরে পেশেন্টের ইউরিন আউটপুট একদম জিরো, ক্রিয়েটিনিন বেড়ে গিয়ে তুঙ্গে চলে গেছে, এইসব কজগুলোর কারণ হচ্ছে এটা এসএলই, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এনটি জিবিএম, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলাইটিস। এক্ষেত্রে আমাদেরকে এই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। মাইল্ডার ফর্ম অফ নেফ্রাইটিক সিনড্রোম যেগুলো আছে, যেমন আইজিএ নেফ্রোটিক, একটা জিনিস বলে রাখি, মোস্ট কমন কজ অফ নেফ্রাইটিক সিনড্রোম ওয়ার্ল্ড ওয়াইড ইজ আইজিএ নেফ্রোটিক। এবং সেক্ষেত্রে আমরা সেরাম আইজিএ করি, অনেক সময় কিডনি থেকে আমরা হ্যাঁ, কিডনি বায়োপসি নিয়ে আইজিএ ডিপোজিশন দেখি। মেজানজিও প্রলিফারেটিভ আছে একটা গ্লোমেরুলাইটিস, এটা ইউজুয়ালি হেপাটাইটিস বি, সি বা এইচআইভি পেশেন্টদের সাথে অ্যাসোসিয়েটেড।
তখন আমরা C3 C4 বা এইসব ভাইরাল মার্কার গুলো দেখি। অ্যালপোর্ট সিনড্রোম, ইট ইজ নট ইউজুয়ালি গ্লোমেরুলাইটিস, ইটস আ মানে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ। এখানে আমরা জেনেটিক স্ক্রিনিং করি। এই পেশেন্ট গুলোর কর্নিয়াতে প্রবলেম থাকে, লেন্সে প্রবলেম থাকে, হিয়ারিং অ্যাবনর্মালিটি থাকে, গ্লোমেরুলাইটিস থাকে। জেনেটিক প্রবলেম, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, একই পরিবারের কয়েকজনের এরকম অ্যালপোর্ট থাকে, এর হেয়ারিং প্রবলেম থাকে, সেন্সরি নিউরাল ডেফনেস থাকে। So these are the cause of nephritic syndrome and the investigation that we should offer to the particular patient. So প্রোটিন ইউরিয়া নিয়ে আসতে পারে। প্রোটিন ইউরিয়া নিয়ে আমরা কথা বলবো। নর্মালি 150 মিলিগ্রামের নিচে আমাদের ইউরিনে কিন্তু অন এন্ড অফ সবারই প্রোটিন যায়, কিন্তু লেস দেন 150। কিন্তু যদি কারো 300 মিলিগ্রামের বেশি প্রোটিন যায়, ওটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোপ্রোটিন ইউরিয়া। তখন আমাদের আস্তে 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 সেগুলোকে ইভ্যালুয়েট করতে হবে কেন যাচ্ছে। আর যদি কারো 3 গ্রামের উপরে বা 2.5 গ্রামের উপরে যায়, তাহলে সেটাকে আমরা বলি নেফ্রোটিক রেঞ্জের প্রোটিন। আর 1 গ্রামের উপরে যদি যায়, তার মানে বুঝতে হবে যে হয়তোবা নেফ্রোটিক রেঞ্জে যায় না, বাট সামহাউ দ্য পেশেন্ট হ্যাজ সাম সর্ট অফ গ্লোমেরুলার ডিজিজ। কিছু কিছু কারণ আছে যখন প্রোটিন ইউরিয়া নর্মাল হতে পারে, যেমন ভিগোরাস এক্সারসাইজ, ফেব্রাইল ইলনেস, হার্ট ফেলিওর, ইউটিআই। এসব ক্ষেত্রে মাঝে মাঝে আমরা ইউরিনারিতে প্রোটিন পেতে পারি। সেক্ষেত্রে ঘাবড়ানো যাবে না। আমরা পেশেন্টের এই ক্লিনিক্যাল ইলনেস গুলো ভালো হয়ে যাওয়ার পর আবার ইউরিনারি করব। কিন্তু কারো যদি শুরুতেই 1 গ্রাম মানে 3+4+ প্রোটিন চলে যায়, তার মানে বুঝতে হবে সামহাউ দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রেনাল ডিজিজ। তাহলে আমার প্রোটিন ইউরিয়া এটা দেখতে হবে। আমরা সাধারণত প্রোটিন ইউরিয়া চেক করি আর্লি মর্নিং স্যাম্পল, মিড ক্যাচ, মিড স্ট্রিম, আর্লি মর্নিং স্যাম্পল। এবং এক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে ওরকম ডিপ স্টিকটা পজিটিভ হতে হবে, এবং এটা আমরা 3টার ভিতরে 2টা পজিটিভ থাকতে হয়, যেভাবে আমরা হেমাচিউরিয়ার ক্ষেত্রে চিন্তা করি। সো মাইক্রো প্রোটিন ইউরিয়া বা মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া আমরা কখন বলবো? যখন আমার প্রোটিন 300 মিলিগ্রামের বেশি যাবে পার ডে। এই ছকটা খুব ইম্পর্টেন্ট। এই ছকটাতে আমরা জাস্ট নেফ্রোটিক আর নেফ্রাইটিক ডিজিজ গুলো কি কি আছে একটু বোঝার চেষ্টা করি। তাহলে নেফ্রোটিক মেকানিজম কি? নেফ্রোটিকের পোডোসাইট ইনজুরি, ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে। পোডোসাইটের সমস্যা, এবং পোডোসাইট গুলোর ফিল্টারের প্রবলেম হয়, প্রোটিন গুলো বের হয়। সো পেশেন্ট উইল হ্যাভ ওভার্ট প্রোটিন ইউরিয়া, মোর দ্যান 3.5 গ্রাম প্রোটিন ইউরিয়া পার ডে। অথবা পেশেন্টের অ্যালবুমিন বডিতে কম পেতে পারে, এডেমা পেতে পারে, হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, হাইপার ডিসলিপিডিমিয়া হতে পারে। সো দেখেন কি কি ডিজিজ আছে যেগুলো নেফ্রোটিক করে। মিনিমাল চেঞ্জ, ছোট বাচ্চাদের মেমব্রেনাস, ফোকাল সেগমেন্টাল, অ্যামাইলয়েড নেফ্রোপ্যাথি। ডায়াবেটিকের ম্যাক্সিমাম গুলো নেফ্রোটিক। অন দি আদার হ্যান্ড নেফ্রাইটিকের দেখেন কেন হয়? ইনফ্ল্যামেশন, ব্রেক অফ দ্য জিবিএম, ক্রিস্যান্ট ফর্মেশন, রিঅ্যাক্টিভ সেল প্রলিফারেশন। এই পেশেন্ট গুলো হেমাচিউরিয়া নিয়ে আসে, এদেরও ইডেমা থাকে অ্যালং উইথ হাইপারটেনশন। এবং এটার কজের ভিতরে দেখেন ভাস্কুলাইটিস, এসএলই, আইজিএ, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলাইটিস, এনটিজিবিএম, এরা হচ্ছে মেইনলি নেফ্রাইটিক প্রেজেন্টেশন করে। তো এইটা আমাদেরকে বারবার 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 পড়ে পড়ে ছবি দেখে দেখে মাথার ভিতরে ঢুকাই ফেলতে হবে। So these are the chart related with quantifying the proteinuria. So আপনারা সবসময় এসিআরটা পড়ার চেষ্টা, বিকজ আমরা দেখা গেছে যে পিসিআর এর চেয়ে এসিআর এর রিলায়াবিলিটি বেশি। তো নর্মালি একটা পেশেন্টের এসিআর থাকবে ফিমেলের ক্ষেত্রে লেস দ্যান 3.5, আর মেলের ক্ষেত্রে লেস দ্যান 2.5। এই 3.5 কে 350 মিলিগ্রাম চিন্তা করে, 2.5 কে 250 মিলিগ্রাম চিন্তা। আপনারা যদি দেখি কোনো পেশেন্টের 300-র উপরে মিলিগ্রাম মানে 3.5 to 30 এর মধ্যে যদি কারো এসিআর আসে, তাহলে এটাকে আমরা বলবো মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। আর 30 থেকে 70 এটা হচ্ছে ওভার্ট প্রোটিন ইউরিয়া, এক্ষেত্রে ডিপ স্টিক পজিটিভ আসে। আর এসিআর যদি 300-র উপরে যায়, দ্যাট ইজ নেফ্রোটিক রেঞ্জের প্রোটিন ইউরিয়া, দ্যাট ইজ যেটা আমরা 3.5 গ্রাম বলি। তাহলে এসিআরটা মুখস্থ করবেন। 300-র উপরে গেলে নেফ্রোটিক, 70 থেকে 300-র মধ্যে থাকলে গ্লোমেরুলার, দ্যাট ইন্ডিকেট বায়োপসি, 30 থেকে 70 হলে ওভার্ট প্রোটিন ইউরিয়া, 3.5 থেকে 30 হলে মাইক্রো অ্যালবুমিন। ইউজুয়ালি এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। সো প্রোটিন ইউরিয়া আমার অনেক সময় এটা মনে থাকে না, তো আমি গ্রামটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। নর্মালি 300-র উপরে থাকলে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, 0.5 মানে 500-র উপরে থাকলে ওভার্ট প্রোটিন ইউরিয়া,
1 গ্রামের উপরে থাকলে বোঝাই যাচ্ছে রেনাল ডিজিজ আছে, সাম সর্ট অফ গ্লোমেরুলার ডিজিজ, গো ফর বায়োপসি ইফ ইউ ডু নট নো দ্য কজ। আর 3.5 এর উপরে চলে গেলে দিট ইজ নেফ্রোটিক proteinuria. So you have to treat the patient with steroids and something like others. তাহলে আমরা এসিআর আর এই ইউরিনের মানে টোটাল ইউরিনারি প্রোটিন আমরা যেটা করি 24 আওয়ার, সেটাও আমরা করি। সো ডিপ স্টিক টেস্ট নিয়ে কথাবার্তা এখানে আছে, আই উইল নট গো ফর দ্যাট। এছাড়া আমরা ইউরিনে অনেক সময় মাল্টিপল মায়োলোমা চিন্তা করলে ইউরিন ফর বেঞ্চ জোন্স প্রোটিন দেখি, ফর অ্যামাইলোডোসিস এন্ড আদার্স। নেফ্রোটিক সিনড্রোম অনেক সময় আমরা টোটাল ইউরিন 24 আওয়ার ইউরিনারি প্রোটিন আমরা করি, কজ না পাওয়া গেলে বায়োপসি করি, এটা আমরা জানি। এই ছকটা একটু খেয়াল করেন প্রোটিন ইউরিয়ার, যে আমরা ওই যে আগের মতো হেমাচুরিয়ার মতো তিনটা আমরা ডিপস্টিক টেস্ট করবো, এর ভিতরে 2টা পজিটিভ থাকবে, এবং পেশেন্টের ইউটিআই, ফিভার, ওভার এক্সারসাইজ এরকম কোনো হিস্ট্রি থাকা যাবে না। মোতাসিম, জি ভাই। সন্তুষ্ট তো না? জি ভাই। হ্যাঁ, তাহলে হেমাচুরিয়ার মতোই কিন্তু, যে হেমাচুরিয়া বলতে হলে আমাকে যেমন 3টা ডিপস্টিকের ভিতরে 2টা পজিটিভ থাকতে হবে, ওরও এরকম থাকে। যদি এটা আমি পাই তাহলে কোয়ান্টিফাই করবো যে 24 ঘন্টায় কত যাচ্ছে। যদি দেখি যে না 24 ঘন্টায় 1 গ্রামের বেশি যাচ্ছে, এটা ইন্ডিকেশন অফ বায়োপসি, অথবা এসিআর মানে 70-এর বেশি। আর যদি দেখি যে না 24 ঘন্টায় 1 গ্রামের কম, এসিআরও 70-এর চেয়ে কম, তাহলে আমাকে একটু সময় নিতে হবে। কি সময় নিতে হবে? যে পেশেন্টের আদার ম্যানিফেস্টেশন গুলো দেখতে হবে, হাইপার টেনশন আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, সিস্টেমিক কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা। যেগুলো এগুলো থাকে তাহলে গো ফর বায়োপসি, না থাকলে জাস্ট অবজার্ভ, এবং 6 থেকে 12 মাস পর পর ইউরিন অ্যানালাইসিস করে দেখবা যে তার প্রোটিন ইউরিয়ার পরিমাণ বাড়ছে না কমছে। সহজ। তাহলে প্রোটিন ইউরিন নিয়ে আসলে আমরা ডিপ স্টিক করবো 3 বার, 1 সপ্তাহ গ্যাপ গ্যাপ দিয়ে। 2বারেই যদি এটা পজিটিভ পাই তাহলে আমরা কোয়ান্টিফাই করবো 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন, একদম একটা জারের ভিতরে 24 ঘন্টা পেশাব করবে, ওইটা আমরা মাপবো। এরপরে যদি দেখি যে একদিনে 1 গ্রামের উপরে প্রোটিন যাচ্ছে, গো ফর বায়োপসি। যদি 1 গ্রামের নিচে যায় তাহলে, যদি আদার ম্যানিফেস্টেশন থাকে লাইক হাইপারটেনশন, রেনাল ডিজিজ, ফ্যামিলি হিস্ট্রি, গো ফর বায়োপসি। যদি কোনো সমস্যা না থাকে, জাস্ট প্রোটিন ইউরিন, অবজার্ভ অ্যান্ড রিঅ্যাসেস। তাহলে ডিউ টু টাইম কনস্ট্রেইন্ট I will end today's class here, and inshallah in the next class I will finish the nephrology chapter. আমরা গ্লোমেরুলার ডিজিজ থেকে শুরু করব, ডিজিজ পড়া শুরু করলে আরো ইন্টারেস্ট পাওয়া যাবে। ওকে ভাই। সো টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন। ওকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভাই, তাহলে ক্লাস শেষ